আমাদের আজকের যে প্যানেল ডিসকাশনে আমরা প্রথমেই একটু জেনে নেব প্যানেলে আমরা কাকে কাকে পাচ্ছি। আমরা খুব ধন্য আমাদের সঙ্গে মিস্টার সুশোভন মুখার্জি, চেয়ারম্যান ইনফোসেক ফাউন্ডেশন, উনি আজকে সময় দিয়েছেন এবং আপনাদের বহু প্রশ্নের সদর্থক উত্তর উনি দেবেন এবং আমরা এটাকে আমরা বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যে এই যে গ্যাপটা, এই যে পার্থক্যটা, মানে আপনাদের কোথায় গ্যাপ হচ্ছে বর্তমানে যে ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট, তার সঙ্গে কোথায় আমরা দাঁড়িয়ে আছি যারা এখন স্কিলড হিসেবে রয়েছেন, যারা এনলিস্টেড প্যানেল রেজিস্টার্ড ক্যান্ডিডেটস হিসেবে যারা রয়েছেন, তাদের যে গ্যাপটা সেটাকে কিভাবে মিট করা যায়, কমানো যায়, সেই দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব, তার বিষয়ে আলোচনা করব। আমরা আজকে পেয়েছি মিস্টার তথাগত দত্ত, কোঅর্ডিনেটর ইজেড NCIIPC গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওনাকে পেয়েছি আমরা আমাদের সঙ্গে এবং উনি আমাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে কিছু বিশেষ কিছু তথ্য দেবেন। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে উনি কিছু বক্তব্য রাখবেন। আমরা সঙ্গে পেয়েছি আমাদের মিস্টার দেব কুমার রয়, উনি অ্যাসোসিয়েট ডাইরেক্টর কগনিজেন্ট, vast experience. He will speak on issues related to the current position which has arrived because of this COVID pandemic. Before we go into that discussion towards this panelists, আমার একটু জাস্ট শুরুতে একটু দুই একটি কথা বলার ছিল। আমি জাস্ট এইটুকুই আমাদের নিবেদন আপনাদের কাছে, আপনারা এই অনুষ্ঠানকে ঠিকঠাক ভাবে যাতে ইউটিলাইজ করতে পারেন তার জন্য ইন্টারঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের আমরা ব্যবস্থা রাখবো যা আপনাদের প্রশ্নাবলী সেটা আমরা পরবর্তীকালে আপলোড করে দেওয়া, যেটা আপনারা বিভিন্ন জায়গা থেকে তথ্য হিসেবে পেতে পারবেন, সেটা আপনাদেরকে ভবিষ্যতের জন্য সাহায্য করবে। আমি এটা আমার মনে হয়, আমার বিশ্বাস যে যেটা আমার পূর্ববর্তী বক্তারাও বলে গেলেন, এখানে যে সাইবার সিকিউরিটি ডোমেন যেটা নিয়ে আজকের বিষয় আলোচনা, এবং আমাদের যারা আজকের যারা আমরা শ্রোতা যাদেরকে পেয়েছি তারা মূলত এই বিষয়েই তারা এক্সপার্ট, তাদের একটা বিশেষ নলেজ এখানে আছে, এটা আমরা কিন্তু প্রথমেই ধরে নেব এবং এটা ধরে নিয়েই আমরা এগোবো যে তারা যে নলেজ যতটুকু পেয়েছেন সেই নলেজগুলোর মধ্যে কিভাবে কোথায় কি ধরনের জব অপরচুনিটি থেকে সেটাকে কাজে লাগানো সম্ভব হতে পারে। তাদের মধ্যে যে নলেজ বেস আছে সেটা যথেষ্টই স্কিলড, তাদেরকে আমরা বলছি রিস্কিল করানো। এই রিস্কিল কথাটা এখানে খুবই জরুরি বিষয়। আরেকটা টাইপ হচ্ছে আপস্কিল করানো, যে যাদের ক্ষেত্রে স্কিল লেভেলটা একটু হয়তো কম আছে তাদেরকে আপস্কিল। কিন্তু রিস্কিলের যে প্রয়োজনীয়তাটা সেটা এখন এই কোভিড সিচুয়েশনে অনেক বেশি এসেছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্যান্ডেমিক সিচুয়েশনের ফলে তাদের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন হওয়ার ফলে অনেক কর্মচারী, অনেক এক্সপার্ট, তারা তাদের যে বর্তমান যে চাকরি সেটা হয়তো তারা রাখতে পারেননি, তাদেরকে হয়তো সেখানে অন্য জায়গার অন্য কিছুর জন্য তাদের ব্যবস্থা করার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু এই বিষয়টা, এই যে সাইবার সিকিউরিটি ডোমেনটা, যেটা একটু আগে মিস্টার দাস খুব রাইটলি পয়েন্ট আউট করলেন, যে সুশোভন বাবুকে রেফার করে, যে আমাদের এখানে কিন্তু সত্যি কথা বলতে সাইবার সিকিউরিটি ডোমেনের রিকোয়ারমেন্ট কিন্তু যথেষ্টই আছে। শুধু সমস্যা একটাই যে কে কিভাবে নিজেকে সেই ডোমেনে ফিট করাতে পারছে। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলোই মূলত তুলে ধরব এবং সেখানে বিভিন্ন ভার্টিকালস অফ সাইবার সিকিউরিটি ডোমেন কি কি এরিয়াতে কাজ করা সম্ভব। যেমন ধরুন আমরা যদি বলি জব অপরচুনিটির ক্ষেত্রে সিকিউরিটি অ্যানালিস্ট, এটা একটা বিশেষ ক্ষেত্র যেখানে প্রচুর রিকোয়ারমেন্ট আছে। এটা কি ধরনের অ্যানালিসিসের ক্ষেত্রে ধরুন আমরা যেটা বলছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা বলছি মেশিন লার্নিং, তার যে অ্যাপ্লিকেশন ইন সিকিউরিটি ডোমেন, সেক্ষেত্রে সিকিউরিটি অ্যানালিস্টদের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবার ধরুন আপনি বলতে পারেন যেমন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, টোটাল ইঞ্জিনিয়ারিং আসপেক্ট, সেটা আরেকটা ভার্টিক্যাল হতে পারে। সিকিউরিটি আর্কিটেক্ট, কাইন্ড অফ জব প্রোফাইল, আমি বেশ অনেক জব প্রোফাইলের মধ্যে কিছু আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। যেমন ধরুন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, এটা আবার আরেক ধরনের চাকরির ক্ষেত্র, যে ক্ষেত্রে কিনা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদির বিষয়ে তাদের জ্ঞান একটু বেশি, পরিধি একটু বেশি।
তারা হয়তো এই বিষয়ের দিকে যেতে পারেন। বা ধরুন সফটওয়্যার ডেভেলপার একদম পিওরলি সিকিউরিটি ডোমেনের জন্য তাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হবে, সেক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপার তাদের একটা প্রয়োজনীয়তা। তারপর আরো কিছু বিশেষ যদি আমরা নলেজের কথা বলি, যেমন ক্রিপ্টোগ্রাফার একটা জব অপরচুনিটি, একটা ভার্টিক্যাল হতে পারে ক্রিপ্টো অ্যানালিস্ট, সেটা আরেক ধরনের হতে পারে। এটা একটু বিশেষ ক্ষেত্র, সবাই হয়তো ওই এরিয়াতে অতটা পারদর্শী নাও হতে পারেন, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় অনেকেই আছেন কিন্তু যাদের স্ট্যাটিস্টিক্সের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারা অনেকেই এই ডোমেনে কিন্তু নিজেদেরকে কাজে লাগাতে পারেন। আমরা আজকের এই পরিস্থিতিতে সিকিউরিটি একা নয়, সিকিউরিটি কোনো সলিউশনস প্রোভাইড করতে গেলে আমাদেরকে নেটওয়ার্কিং এর কথা ভাবতে হয়, আমাদেরকে ডেটাবেস হ্যান্ডলিং এর কথা ভাবতে হয়, আমাদের বিগ ডেটা অ্যানালিসিসের কথাও ভাবতে হয়, সবটাকে নিয়েই। এবং ধরুন আমরা এই যে বিভিন্ন বিষয়ে যে আমরা বলবো ম্যালওয়্যার অ্যানালিসিসের কথা, আমার পরবর্তীকালে আমরা প্যানেলিস্টদের কাছ থেকে শুনতে পাবো যে ফিশিং অ্যাটাক কি করে হ্যান্ডেল করতে হয়, ইন্ট্রুশন ডিটেকশন নিয়ে আমরা আলোচনা করব। এই যে বিষয়গুলো, তার কিন্তু একটা টোটাল গ্যামট রয়েছে, যেটা আমরা দেখব যে কোনো না কোনো জায়গায় আপনারা আমার যারা আজকের আমার শ্রোতা, তারা কিন্তু নিজেদেরকে ওর সঙ্গে একাত্ম করতে পারবেন। হয়তো মনে হবে যে এই জায়গায় গেলে আমার হয়তো কিছুটা জব অপরচুনিটি বাড়তে পারে। এবার আমরা চেষ্টা করব পরবর্তীকালে যে আপনাদের কিছু কোয়ারিজ আমরা পাবো, আমি মধ্যবর্তী সময়ে সেই কোয়ারিজগুলোকে নেওয়ার চেষ্টা করব। তো আমি আর বেশি না এগিয়ে আমি প্রথমেই আহ্বান করছি মিস্টার সুশোভন মুখার্জিকে, উনি একটু ওনার বক্তব্য আমাদের সামনে রাখুন। নমস্কার। ধন্যবাদ মিস্টার বন্দ্যোপাধ্যায়। আমাদের অনুষ্ঠানের মুখ্য অতিথি আমাদের মুখ্য সচিব শ্রী রাজীব কুমার, ওয়েবেলের ম্যানেজিং ডিরেক্টর স্মিতা পান্ডে, আমাদের নবরণ ভট্টাচার্য, সঞ্জয় দাস এবং আমাদের কো প্যানেলিস্ট সবাইকে শুভেচ্ছা, এবং আমাদের যারা অংশগ্রহণ করেছেন এই ওয়েবিনারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের বিষয় সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই। তো মোটামুটি 5-6 মাস আমাদের কোভিড সিচুয়েশন যখন কেটে গেছে, আমরা অনেকেই বেশ কিছু নতুন শব্দ সম্বন্ধে আমরা ওয়াকিবহাল হয়েছি। যেমন ইনিশিয়ালি ছিল লকডাউন, তারপরে আমরা আনলক সম্বন্ধে শুনতে পারলাম, তারপরে আমরা শুনছি সোশ্যাল ডিস্টেন্সিং, তারপরে আমরা শুনছি নিউ নর্মাল। এরকম বেশ কিছু শব্দের সম্বন্ধে আমরা পরিচিত হয়েছি। যেমন সোশ্যাল ডিস্টেন্সিং এর একটা উদাহরণ আজকের আমাদের ওয়েবিনারে দেখতে পাই। এই ধরনের সিচুয়েশন যদি না আসতো, আমরা হয়তো কোনো একটা কনফারেন্স হলে দাঁড়িয়ে এই কথাগুলো বলতাম, আমাদের সামনে অ্যাটেন্ডিস যারা তারা অডিটোরিয়ামের সামনে বসে থাকতেন, আমাদের একটা ডাইরেক্ট ইন্টারাকশনের সুযোগ হতো, এখানে যেটা আমরা ওয়েবিনারের মাধ্যমে করছি। তো নিউ নর্মাল সিচুয়েশন এটা একটা দাঁড়িয়ে গেছে। আমরা অনেকেই বলছি যে হোম ইজ আওয়ার নিউ অফিস। তার মানে কি করছি, আমরা অনেকেই বিভিন্ন ধরনের কারণে অফিসে যেতে পারছি না, আমরা বাড়িতে বসে কাজ করছি, এরকম একটা সিচুয়েশনাল চেঞ্জ হয়েছে। তো এই প্রসঙ্গে সাইবার সিকিউরিটির এক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট, আমাদের আজকে বিষয় যেহেতু সাইবার সিকিউরিটি, আমরা সকলেই জানি আমরা এই দশকে আমরা একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে চলেছি। অলরেডি সেই জিনিসটা ছিল, প্রতি 6 মাসে আমাদের বিভিন্ন ধরনের টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ডিজিটাল ট্রান্সফরমেশন যেহেতু হচ্ছে, আমরা অনেকেই বিগ ডেটা, এআই, মেশিন লার্নিং অনেক কিছু বিষয় নিয়ে কথা বলছি, এবং সেগুলোর মধ্যে সাইবার সিকিউরিটি একটা কি এলিমেন্ট হিসেবে ছিলই। এখন নাও আমাদের এই যে নিউ নর্মাল সিচুয়েশন এলো, যেখানে সিচুয়েশনটা আরো বদলে গেল, যেখানে কি হলো, আমাদের ট্র্যাডিশনাল এন্টারপ্রাইজের ক্ষেত্রে যারা আমরা অফিসে বসে কাজ করছিলাম, আমরা ভাবছিলাম আমাদের একটা পেরিমিটার সিকিউরিটি, একটা ফায়ারওয়াল থাকলেই, আমরা একটা গেটওয়েতে সিকিউরিটি বসিয়ে দিয়েছি, আমার সমস্ত কিছু সিকিউর। সেই জায়গা থেকে আমরা একটা জিরো ট্রাস্ট সিচুয়েশনে চলে গেলাম। জিরো ট্রাস্ট মানে কি, কাউকে কোনো অবস্থাতেই কোনোভাবেই বিশ্বাস করা যাচ্ছে না, ট্রাস্ট করা যাচ্ছে না। কারণ একজন ইউজার যিনি কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করছেন, তিনি অফিসে বসেও ইউজ করতে পারেন, আবার তার বাড়িতে নিজের ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেও ইউজ করতে পারেন। এই সিচুয়েশনসে তার মানে সাইবার সিকিউরিটির ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল। কারণ আমাদের নতুন নতুন অনেক টেকনোলজি এক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তার মধ্যে যেমন ভিপিএন থাকছে, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন থাকছে, সিঙ্গেল সাইন অন থাকছে, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট থাকছে, আরও বিভিন্ন ধরনের জিনিস থাকছে। সেই টেকনোলজিগুলো নিয়ে আমি আলোচনা করছি না। তার মানে কি, অলরেডি সাইবার সিকিউরিটির একটা গ্লোবাল বার্নিং ডিমান্ড ছিল, এবং এই নিউ নর্মাল সিচুয়েশনসে এই ডিমান্ডের প্রেক্ষিতটা আরো চেঞ্জ হয়ে গেল। এক নম্বর হচ্ছে, অনেকেই যারা আমাদের এখানে অ্যাটেন্ডিজ আছেন, আমরা শুনেছি কেউ কেউ তারা চাকরি হারিয়েছেন এই নিউ নর্মাল পরিস্থিতিতে। কারণ কি হচ্ছে, অনেক অর্গানাইজেশনই তাদের ব্যবসার ক্ষেত্র যেহেতু সংকুচিত হয়েছে, তারা অপটিমাইজ করতে চাচ্ছেন। তাদের হয়তো 10 জন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তারা এখন 3 জনকে দিয়ে সে কাজটি চালাতে যাচ্ছেন। এরকম ভাবে অনেকেরই
চাকরি হয়তো চলে যাচ্ছে, এবং তারা সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি করে নতুন ক্ষেত্রে নিজেদেরকে সংযোজিত করবেন, কিভাবে নিজেদের স্কিল আপলিফমেন্ট করাবেন, সে জায়গাতে অনেকে তারা বুঝতে পারছেন না। এবং আজকের আমাদের ওয়েবিনারের যে উদ্দেশ্য, তাদের সেই প্রেক্ষিতটা ক্লিয়ার করে দেওয়া যে সাইবার সিকিউরিটি নিউ নর্মাল সিচুয়েশন আমাদের এই পৃথিবীতে কিভাবে তাদের জন্য উপযোগী বিষয় হয়ে উঠতে পারে। তার মানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে যেটা সঞ্জয় দাস স্যার বললেন যে রাইজিং ডিমান্ড আছে, কিন্তু এটাও পাশাপাশি সত্য আমাদের পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে বা আমাদের পশ্চিমবঙ্গে যত সাইবার সিকিউরিটি প্রফেশনাল দরকার, তার সঙ্গে সমসংখ্যক স্কিল্ড প্রফেশনাল কিন্তু আমাদের কাছে নেই। সুতরাং যতখানি মার্কেট ডিমান্ড আছে ততখানি সাপ্লাই নেই। সুতরাং আমাদের স্কিল ম্যান পাওয়ার সবসময় তৈরি করতে হবে। তার সঙ্গে আর একটা গ্যাপ রয়েছে, যারা স্কিল ম্যান পাওয়ার, যারা কিছু কিছু শিখেছেন বা যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে আসতে চান, তাদেরও একটা সম্যক ধারণা নেই ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কি চান। মানে কিছুক্ষণ আগে আমরা নিজেদের মধ্যে যখন আলোচনা করছিলাম, সাইবার সিকিউরিটি বলতেই প্রত্যেকেরই হয়তো ধারণা থাকছে আমার একটা সিএইচ বা সিএইচএফআই বা এথিক্যাল হ্যাকিং এর একটা কোর্স করা থাকলেই আমি বোধহয় সাইবার সিকিউরিটি ডোমেনে খুব শাইন করতে পারবো। এরকম কিন্তু ব্যাপার নয়। ধরুন একজন লোক, তিনি ব্যাংকিং একটা কোনো ডোমেনে কাজ করছিলেন, কোনো একটা কারণে তার চাকরি চলে গেল। একটা ধরুন ব্যাংকের যখন সিবিএস অ্যাপ্লিকেশন হয়, সেই অ্যাপ্লিকেশনের যখন অডিট করতে হবে, সেখানে একজন ভদ্রলোকের যে সেই ফাংশনাল নলেজটা থাকে, তিনি কিন্তু ডেফিনেটলি ওই জায়গাটায় নিজেকে মোল্ড করতে পারবেন। যেমন একটু আগে আমরা সফটওয়্যার টেস্টিং এর কথা বলছিলাম, যে সফটওয়্যার টেস্টিং এ যিনি কাজ করছিলেন, ম্যানুয়াল বা অটোমেটিক টেস্টিং যে কোনোভাবেই হোক, তিনি ধরুন চাকরি হারিয়েছেন। তাহলে আমরা যখন বিভিন্ন এই ধরনের নিউ নর্মাল সিচুয়েশনে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেগুলো অনলাইন যাচ্ছে, ক্লাউড বেসড অ্যাপ্লিকেশন হচ্ছে, আমরা অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বেঞ্চমার্কিং টেস্টিং করতে হচ্ছে, সেক্ষেত্রে তার যে টেস্টিং ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু মারাত্মকভাবেই কাজে আসতে পারে। আর আরো বারবার আমরা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো বলছি, আমাদের যারা অ্যাসপিরেন্ট, যারা জব সিকার, যারা সাইবার সিকিউরিটি ডোমেনে কাজ করতে চান, আমাদের সাইবার সিকিউরিটির একটা প্রধান শর্ত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের অডিট করতে হয়, বিভিন্ন জিনিস আমাদের ইনভেস্টিগেট করতে হয়। কিন্তু সেই ইনভেস্টিগেট করা বা একটা টুল চালানোই কিন্তু একক্ষেত্রে সবসময় বড় কথা নয়, আমাদের বিভিন্নভাবে রিপোর্ট লিখতে হয়। তাহলে আমার কাছে যদি প্রেজেন্টেশন ক্যাপাবিলিটি থাকে, আমার যদি রাইটিং স্কিল ভালো হয়, আমি যদি খুব সুন্দর করে একটা ইংলিশে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারি, সেই জায়গায় ছোট ছোট বেশ কিছু জিনিস শিখে আমি কিন্তু অনায়াসেই সাইবার সিকিউরিটি ফিল্ডে আমরা আমাদের নিজেদের ডোমেনটাকে চেঞ্জ করতে পারি। মানে এথিক্যাল হ্যাকিংই সবসময় সাবজেক্ট নয়। আমার 27,000 বলে যেমন আছে, আমার যেমন রিস্ক অ্যাসেসমেন্ট আছে, আমার যেমন বিজনেস কন্টিনিউটি আছে, এগুলো সবগুলোর মধ্যেই কিন্তু বিভিন্ন ডোমেন আছে, যেগুলোতে বিভিন্ন ভার্টিক্যালের পেশার লোক যারা আসলে অন্য ডোমেনে ছিলেন, অন্য ফাংশনাল নলেজ ছিল, তারা কিন্তু অনায়াসেই এই ডোমেনে নিজেদেরকে মোল্ড করতে পারেন এবং সাইবার সিকিউরিটিতে তার কেরিয়ারের এক্সপোজার বা সেটা তার ক্ষেত্র প্রসারিত হতে পারে। আপাতত এই পর্যন্ত বলেই আমি পরবর্তী প্যানেলিস্টকে বলতে চাই, তিনি যদি কিছু যোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমি সুশোভন বাবুকে অনলাইনে বলবো, অনলাইনে থাকতে, যাতে পরবর্তীকালে আমরা কিছু প্রশ্ন অলরেডি পেতে শুরু করেছি, সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি এবারে একটু ডেকে নিতে চাই আমাদের দ্বিতীয় প্যানেলিস্ট মিস্টার দেবকুমার রয়, অ্যাসোসিয়েট ডাইরেক্টর, কগনিজেন্ট। নমস্কার। আমি সুশোভন বাবুর সূত্র ধরে আমি আরো কিছুটা এক্সটেন্ড করছি জব মার্কেট ফর সাইবার সিকিউরিটি, সেটাকে এক্সপ্লেন করার জন্য। তো আমি প্রথমেই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নিই, যে আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যে টার্মটাকে ইউজ করছি, এটা হচ্ছে স্কিল গ্যাপ। তার মানে স্কিল আছে, ডেফিনেটলি কিছু না কিছু স্কিল তো আছেই, হয়তো গ্যাপ কিছুটা রয়ে গেছে। সেই গ্যাপটাকে যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে এই সাইবার সিকিউরিটির জব মার্কেটে আমাকে প্রতিষ্ঠিত করতে পারবো। এটা হচ্ছে আমার মেইন বক্তব্য। এবার আমি সেখানে দু ধরনের প্রফেশনকে আমরা আইডেন্টিফাই করি। একটা হচ্ছে যে আপনি সিকিউরিটি প্রফেশনাল, আপনি সিকিউরিটিটা ভালোভাবে জানেন, আপনি সাইবার সিকিউরিটির কোনো একটা পার্টিকুলার কাজের সাথে যুক্ত হলেন কোনো অর্গানাইজেশনে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আপনি আইটি প্রফেশনাল, আপনি আগে থেকেই আইটিতে আছেন, আপনি আইটি অলরেডি বোঝেন, কিন্তু তার সাথে যদি সিকিউরিটি, সাইবার সিকিউরিটির স্কিলটাকে আপনি অ্যাড করেন, তাহলে আপনার জব মার্কেটে আপনার কিন্তু ভ্যালুয়েশনটা বাড়বে। কেন না, যদি আমরা ভাবি যে আইটি আর সিকিউরিটি দুটো আলাদা আলাদা সাবজেক্ট, সেটা কিন্তু নয়।
আইটির সাথে কিন্তু সিকিউরিটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলেই কিন্তু আমরা এই ফোরামে সেটা আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের আইটি ডিপার্টমেন্ট এটা কন্ডাক্ট করছে। তো এই দুটো জায়গা আমি একটু স্পষ্ট করে দিলাম। এবার আমার নিজের এক্সপিরিয়েন্সের পার্সপেক্টিভ থেকে অ্যাজ এ জব সিকার, আমি ফ্রেশার হতে পারি, আমি আইটি প্রফেশনাল হতে পারি, অথবা আমি মানে আইটি প্রফেশনাল নাও হতে পারি, মানে আমি হয়তো অন্য কোনো প্রফেশনে ছিলাম, কিন্তু আমি সেখানে হয়তো আমার নিজস্ব ডোমেন নলেজ আছে, যেটা সুশোভন বাবু বললেন যে আমি যদি একটা সিকিউরিটি অডিট করতে চাই বা সিকিউরিটির ইমপ্লিমেন্টেশন করতে চাই ব্যাংকিং বা ফিনান্সিয়াল সেগমেন্টে, সেখানে আমি যদি ব্যাংকিং ডোমেন আবার ফিনান্সিয়াল ডোমেনের সম্বন্ধে আমার কোনো যদি আইডিয়া না থাকে, তাহলে আমি সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট করব কি করে? সেরকম একইভাবে যিনি আইটি প্রফেশনাল, তার পক্ষে সাইবার সিকিউরিটির ক্যাপাবিলিটিটাকে গ্রো করা অনেক সহজ, কেননা সে আইটি ইনফ্রাস্ট্রাকচার সে বোঝে। ফলে যেটুকু স্কিল গ্যাপ রয়েছে সেটা যদি ফিল আপ করে দেওয়া যায়, জব মার্কেটে কিন্তু সেই পোটেনশিয়ালটা তৈরি হবে, যেখানে আমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবো, সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, যে কোনো সেগমেন্টে হোক, বা অ্যাজ এ ফ্রিল্যান্সার। মানে এটা সবসময় আমাদের একটা মাথায় মাইন্ডসেটের মধ্যে থাকে যে চাকরি মানে হচ্ছে আমি কোন একটা অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড হব। এখানে ভারতবর্ষে এমন অনেক প্রফেশনাল আছেন যারা কিন্তু ফ্রিল্যান্সে কাজ করছেন, যেহেতু তাদের কাছে সেই স্কিলটা আছে। এরপরে আমি একটু অ্যাড করব, অশোকবাবু অলরেডি একটা ব্যাপার বলেছেন যে কি কি ধরনের ডোমেনে কাজ পাওয়া যেতে পারে সাইবার সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে। তাহলে প্রথমেই ধরে নেওয়া যাক যে আমার সাইবার সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনের জন্য, যেহেতু এখন নিউ নর্মাল, ডিজিটাইজেশন অনেক বেশি বেড়ে গেছে, সাইবার সিকিউরিটি থ্রেট বেড়ে গেছে, তাহলে ট্র্যাডিশনাল যে টার্মটা আমরা ইউজ করি সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, যিনি অলরেডি বোঝেন, যার কাছে অলরেডি এক্সপিরিয়েন্স আছে। এবার আপনি যদি সাইবার সিকিউরিটিতে কিছুটা দূর কাজ করে থাকেন আর আপনি যদি আরেকটু সেটাকে ফার্দার এনহ্যান্স করতে পারেন, তাহলে আপনি কনসালটেন্ট হতে পারবেন। আপনি কনসালটেন্ট হলেন, এরপরে দরকার যে অ্যাসেসমেন্ট করা, যে আমার একটা অর্গানাইজেশনে সাইবার সিকিউরিটি কি পশ্চার রয়েছে, কতটা ভালনারেবল আমার বা উইকনেস রয়েছে আমার অর্গানাইজেশনের মধ্যে, সেটা একটা অ্যাসেসমেন্ট সার্ভিস, যেটা অশোকবাবু বললেন সিকিউরিটি অ্যানালিস্টের কাজ। সে কিন্তু ফিগার আউট করে যে কি কি ভালনারেবিলিটি বা উইকনেস রয়েছে। উইকনেসগুলো পাওয়া গেল, এবার সেগুলোকে মিটিগেট করতে হবে, সেই উইকনেসগুলোকে প্লাগ ইন করতে হবে, সেটা কোনো টেকনোলজি দিয়ে হোক, নতুন কোনো অ্যাপ্লিকেশন দিয়ে হোক, তাহলে তার জন্য সিকিউরিটি ইঞ্জিনিয়ার দরকার। সেগুলো যখন ইমপ্লিমেন্টেড হলো, সেটাকে ম্যানেজ করার জন্য সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের দরকার। সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে কিন্তু একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, যে কনস্ট্যান্ট ভিজিলেন্স রাখা দরকার, কখন কি ঘটে যায় সেটার দিকে নজর রাখা দরকার। সেখানে কিন্তু সিকিউরিটি অপারেশন সেন্টারে যারা অ্যানালিস্ট, তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি কখনো সিকিউরিটি ইনসিডেন্ট ঘটে গেল, তাহলে সেটা সম্বন্ধে ইনভেস্টিগেট করা দরকার, এবং সেটা যাতে কোনোভাবে রিপিট না হয় সেটা করা দরকার। তার জন্য আমার ফরেন্সিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন হতে পারে। যদি এমন ধরনের একটা অ্যাটাক হয়েছে যার লিগাল ইমপ্লিকেশন আছে, তাহলে আমাকে সাইবার ল নিয়ে পড়াশোনা করতে হবে, এবং সাইবার ল নিয়ে আমি এক ধরনের কাজ পেতে পারি। এখন এই গ্লোবালাইজেশনের পরবর্তী একটা ভাঙাচোরা বিশ্ব আমরা দেখছি, যেখানে আমরা প্রত্যেকটা গভর্নমেন্টই কিন্তু ভীষণভাবে কনজারভেটিভ হয়ে যাচ্ছে তার ডেটা বাউন্ডারিটাকে ডিফাইন করার জন্য, যে আমার দেশের ডেটা যেন বাইরে না যায়। ফলে প্রত্যেকেই কিন্তু নতুন নতুন ল নিয়ে আসছে। সেখানে কিন্তু ডেটা প্রোটেকশন এবং ডেটা প্রাইভেসি, এইটাও কিন্তু একটা নতুন প্রফেশন হতে চলেছে। তো আমি এইটুকু বলেই, এবং আমি জাস্ট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে আচ্ছা, এত লোককে যে আমরা ট্রেনিং দেব, ট্রেনার কোথায়? আপনি কি কোনো আইটি ট্রেনিং দিয়েছেন আগে কখনো? যদি দিয়ে থাকেন, আপনি কি একটু স্কিল বাড়িয়ে সাইবার সিকিউরিটির ফ্যাকাল্টি হতে পারেন, ট্রেনার হতে পারেন? এটাও তো একটা নতুন জব অপরচুনিটি। আপাতত এটুকুই বললাম অশোকবাবু, এরপরে পরবর্তী প্রশ্নগুলোতে যাব। খুবই রেলেভেন্ট এবং খুবই সময়োপযোগী এই তথ্য, এবং খুব সুন্দরভাবে দেবকুমার বাবু আমাদের সামনে যে উপস্থাপনা করলেন, তাতে অনেকের মনেই কিন্তু অনেক নিজেদের সম্বন্ধে এবার প্রশ্ন জাগতে শুরু করবে যে আমরা পারি কিনা।
যেমন শেষে তিনি যেটা বললেন যে অ্যাটলিস্ট আর কিছু না হোক, আমি যদি যে আমার নলেজটা এসেছে সেই নলেজটা যদি শেয়ার করি অন্যদের সঙ্গে অ্যাজ এ ফ্যাকাল্টি, সেটাও একটা খুবই সুন্দর এবং রেসপেক্টেবল প্রফেশন হতে পারে। সেটা অনেকের ক্ষেত্রেই কিন্তু সত্যি। আমরা হয়তো নিজেদেরকে এক্সপোজারে ফেলিনি, সেই জায়গায় আমরা ভেবে দেখিনি, আমরা এখন কিন্তু ভাবতে শুরু করলাম। আমি এবার ডাকবো আমাদের খুবই এমিনেন্ট একজন পার্সোনালিটি, মিস্টার তথাগত দত্ত, কোঅর্ডিনেটর ইজেড NCIIPC গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তথাগত বাবু। নমস্কার, গুড আফটারনুন প্রিন্সিপাল সেক্রেটারি, ম্যানেজিং ডাইরেক্টর অফ ওয়েবেল, জয়েন্ট সেক্রেটারি মিস্টার সঞ্জয় দাস, Mr. Nabarun Bhattacharya and Ashok Babu for inviting NCIIPC to participate in this particular webinar. আমার এর আগে যে দুজন স্পিকার বললেন, দেবকুমার এবং সুশোভন, তারা ভীষণ সুন্দরভাবে অনেকগুলো কাজের জায়গাকে সকলের সামনে আনলেন, যে কি কি জিনিস আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ভীষণ এভিডেন্ট যে এই জায়গাগুলোয় কাজ করার রয়েছে। এরপরে আমি একটা ছোট জায়গা অ্যাড করতে চাইবো, যেটা যে কোনো গভর্নমেন্ট সবসময় চায়, ফোকাস করে, এবং যেটা দরকার সেটা হচ্ছে গভর্নেন্স। So any government would also always look at the governance part of it. মানে আমাদের সিকিউরিটিতে আমরা যখন কাজ করি তার কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে, আমাদের কিছু গাইডলাইন রয়েছে, আমাদের কিছু সাইবার ল রয়েছে যেগুলোকে মেনে চলা উচিত। এবং যে কোনো জায়গায় আমরা চাই যে যখন কোনো কাজ হবে, যেহেতু আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ডিপেন্ডেন্সি ভীষণভাবে বেড়ে গেছে, আমরা সবসময় চাইবো যে যেখানে যে আউটপুট আসা উচিত, যেখানে যে কাজটা সেভাবে হচ্ছে কিনা, সেই জিনিসটার ওপর ওভারঅল এমন একটা জিনিস থাক যেখানে কোনো ডিভিয়েশন খুব সহজেই যাতে চোখে পড়ে, সেটাকে অ্যাড্রেস করা যায়, এবং আমরা সেই অর্গানাইজেশন বা সেই ব্যক্তি বা দেশের স্বার্থকে রক্ষা করতে পারি। তো সেই গভর্নেন্সটার দিকে যদি আমরা নজর দিই, তাহলে এই সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজের জায়গাটা অনেকটা বেড়ে যায়। আমরা এখনো অবধি আলোচনা করলাম যে আমাদের বিভিন্ন ধরনের টেকনোলজি কোথায় কাজে লাগতে পারে। যদি আমরা সাইবার সিকিউরিটি নিয়ে ভাবি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করলাম, আমরা মেশিন লার্নিং নিয়ে আলোচনা করলাম, কিভাবে এটা আমাদের কাছে ভিজিবিলিটি বেশি আনতে পারে, কি করে আমরা প্রেডিক্টিভ অ্যানালিসিস করে বলতে পারি যে এই অ্যাক্টিভিটি আমাকে এই ধরনের থ্রেটের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই পুরো জিনিসটার বাইরে যদি দেখি যে সাইবার সিকিউরিটি এর কিন্তু এখন আর আইটির কম্পোনেন্ট হিসেবে পরিচিতি নেই। এখন আমাদের দৈনন্দিন জীবনে সাইবার সিকিউরিটি এসে গেছে, এবং দৈনন্দিন জীবন যদি আমরা বলি, আমাদের ডে টু ডে অপারেশনে সবসময় উই আর অ্যাবাইড বাই গভর্নমেন্ট, উই আর ইউজিং অল ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি, সেটা আমাদের রাস্তা হোক, আমাদের টেলিফোন হোক, কোনো না কোনো জায়গায় আমরা জানি যে মাথার উপর গভর্নমেন্ট আছে আমাদের নেসেসারি সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের প্রোটেক্ট করার জন্য। এইটা যখনই আমি করতে যাই তখন দেখি যে আমাদের কাছে তো ভীষণ সুন্দর কতগুলো ডোমেন বা ইন্ডাস্ট্রি ভার্টিক্যাল চলে আসে। যেমন সুশোভন বাবু বলছিলেন যে ব্যাংকিং এর অনেক ধরনের কাজ হয়, কিন্তু ব্যাংকিং এর কাজ যখন আমরা দেখি, সেটাকে যদি আমরা আরো ভাঙি, তখন দেখা যায় যে ব্যাংকে যেসব ইনফরমেশন জমা থাকে, সেই ইনফরমেশনগুলো অনেকটাই পার্সোনাল ইনফরমেশন যারা গ্রাহক। আবার দেখা যায় যে আমি যদি পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে যাই, দ্য ইনফরমেশন দে আর ডিলিং উইথ আর ক্রিটিক্যাল টু দ্য নেশন। আমাদের দেশের ওপর যদি কোনো আমাদের কাজকর্মের জন্য কোনো ইম্প্যাক্ট আসে, যেটা সঞ্জয় দাস স্যার বলছিলেন যে একটা যুদ্ধ পরিস্থিতি, কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি সেটা সাইবার ওয়ার্ল্ডেই হোক আর ফিজিক্যাল ওয়ার্ল্ডেই হোক, তার সাকসেস ডিপেন্ড করে স্ট্র্যাটেজির ওপর। আর সঠিক স্ট্র্যাটেজি ডিফাইন করতে লাগে ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনটা যদি আমাদের দেশের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ইনফরমেশন হয়, দেন ইট ইজ আ ম্যাটার অফ হাই কনসার্ন। এবং সেই জায়গাটা অ্যাড্রেস করার জন্য যে ধরনের স্কিল দরকার, সেই স্কিলটা আমাদের সাইবার সিকিউরিটি স্পেকট্রামটা অ্যাকচুয়ালি এতটা বড়, এত জায়গায় ছড়িয়ে গেছে, সেখানে আমাদের একটা খুব বেসিক ধারণা, আমি সেটা বলবো না ভুল, এটা হয়তো সময়ের সাথে সাথে কেটে যাচ্ছে আস্তে আস্তে, যে আমরা ভাবি আমাদের ইঞ্জিনিয়ার দরকার, আমাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড দরকার, কিন্তু আমরা যদি অ্যাক্টিভিটি ওয়াইজ দেখি, এত অনেক ক্রিটিক্যাল কাজ থাকে যেখানে হয়তো রেগুলার কিছু গিভেন প্যারামিটারের সাথে চেকিং এর দরকার লাগে, কিছু ডেটা কালেক্ট করে তাকে কোরিলেট করার দরকার লাগে, তার জন্য কিন্তু লজিক্যাল অ্যানালিসিস করার ক্যাপাবিলিটি,
তার বেসিক ইন্টেলিজেন্স যদি খুব শার্প হয়, তার অ্যালার্টনেস এই জায়গাগুলো ভীষণভাবে কাজ করে। এবং গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট সাপোর্টেড এজেন্সি যারা আছে, যারা প্রতিনিয়ত গভর্নমেন্টকে সাপোর্ট করছে ইন অর্ডার টু বিল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার, ইন অর্ডার টু মেনটেন দ্য ইনফ্রাস্ট্রাকচার, সেই জায়গাগুলোয় ডিজিটাল প্ল্যাটফর্মের ডিপেন্ডেন্সি বাড়ার জন্য কাজের স্কোপ অনেকটা বেড়ে যাচ্ছে। দেবকুমারবাবু বলেছেন ট্রেনিং, নিশ্চয়ই, এবং আপনারা যদি NCIIPCর ওয়েবসাইটে যান, সি যে কত ধরনের ট্রেনিং আমাদের স্টেট সিওই সঞ্জয় দাস স্যারের নেতৃত্বে তৈরি হয়েছে, ওখানে এত ধরনের ট্রেনিং প্রভিশন করা হচ্ছে। তো সেখানে লোকজন আসতে পারেন, তাদের স্কিলটাকে অ্যাজ আ ট্রেনার ইভলভ করতে পারেন। এবং আমরা যদি বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ডোমেনের, যে সুশোভন যেটা বলছে যে ডোমেন নলেজ, এই জায়গাটা যদি আমরা এলাবোরেট করতে পারি, তাহলে আপনাদের কাছে জিনিসটা খুব পরিষ্কার হবে। যিনি নেটওয়ার্কিং জানেন, যিনি সফটওয়্যার ডেভেলপমেন্ট জানেন, যিনি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তার কতটা ইম্পর্টেন্স রয়েছে ওই জায়গায় কন্ট্রিবিউট করার জন্য। এবং জেনে রাখবেন যে ডোমেনেই কাজ করুন, যিনি ব্যাংকে কাজ করছেন, যিনি পাওয়ার সেক্টরে কাজ করছেন, যিনি হয়তো হেলথ কেয়ার সেক্টরে কাজ করছেন, যিনি ইন্স্যুরেন্সে কাজ করছেন, তারা কিন্তু কোথাও ওই পুরো সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের পুরো দেশের সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচারকে প্রোটেক্ট করাতে কন্ট্রিবিউট করছেন। তো তাদের নলেজটা কিভাবে কাজে লাগানো যায়, সেটা যেমন আপনারা যারা পার্টিসিপেন্টস, তাদের যেমন একখানা চাহিদা রয়েছে চাকরির পার্সপেক্টিভে, ঠিক একইভাবে এন্টারপ্রাইজ বা গভর্নমেন্টও চায় সবসময় স্কিল রিসোর্স উঠে আসুক, যারা কন্ট্রিবিউট করতে পারবে একটা রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, যেটা হবে আমাদের জন্য সেফ অ্যান্ড সিকিওর। এবং এই জায়গায় যেই জিনিসটা সব থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস। আমরা কখনোই বলতে পারি না যে ইফ আই ওয়ান্ট টু মেক মাই সিটি সিকিওর, জাস্ট ক্যান সে দ্য হোল রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। সাধারণ নাগরিকেরও অনেক সচেতনতা অবলম্বন করা উচিত, অনেক নিয়ম মেনে চলা উচিত। অনেক জিনিস যদি দেখা যায় যে সেটা স্বাভাবিকের থেকে অন্যরকম, সেগুলোকে রিপোর্ট করার দরকার আছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে সাইবার সিকিউরিটির ইনসিডেন্ট হচ্ছে, সেই ইনসিডেন্ট রিপোর্টিং, যেটা সুশোভন বলছিলেন, ভীষণ সুন্দরভাবে লেখা স্কিল থাকা দরকার। ইউ শুড বি এবল টু রিপোর্ট টু দ্য ইনসিডেন্টস। সেটা কোথায় করতে হয় তার জন্য সার্টিন রয়েছে, NCIIPC রয়েছে, স্টেট গভর্নমেন্টের সিওই রয়েছে। সেখানে যদি আপনারা রিপোর্টিংটা প্রপারলি করেন, সেই রিপোর্ট থেকে অনেক অনেক প্রিভেন্টিভ মেজার উঠে আসে, এবং সেটা করার জন্য অনেক রিসোর্সের রিকোয়ারমেন্ট আসে, যেখানে হয়তো আপনাদের প্রত্যক্ষভাবে অনেক কাজের জায়গা খুলে যাবে। তো আপাতত এইটুকু আমার তরফ থেকে। তারপরে যেরকম ডিসকাশন এগোবে আমরা চেষ্টা করব আমাদের যা অভিজ্ঞতা আছে শেয়ার করার। অশোকবাবু, ওভার টু ইউ। অনেক ধন্যবাদ। আপনার এই মূল্যবান তথ্য সবার কাছে নিঃসন্দেহে অনেকখানি দিগন্ত খুলবে, এবং যেখানে আপনি মূলত যে অ্যাওয়ারনেস লেভেলের কথা বললেন সেটা খুবই জরুরি। এবং সেফ অ্যান্ড সিকিওর এই যে ব্যাপারটি, এই জিনিসটা আমাদের সমস্ত ক্ষেত্রেই এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে। বিশেষ করে এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি, মানে ক্রমশ যে কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়া মনিটরিং এর জন্য বিভিন্ন ধরনের যে সিকিউরিটি টুলস আছে, তার ডেভেলপমেন্ট, তার অ্যাপ্লিকেশন, সেগুলোও কিন্তু আরেকটা ডোমেন হতে পারে। ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমি বলবো যে আমরা সুযোগ পেলে আরো একটু আলোচনা হয়তো করব। যেখানে আপনি ইনসিডেন্ট রিপোর্টিং এর কথা বললেন, এখানে আমি এই সুযোগে একটু ছোট্ট একটা জিনিস বলি। আমরা মূলত সাইবার সিকিউরিটি ডোমেন নিয়েই আলোচনা করছি, এখানে এর সঙ্গে কিন্তু একদম মানে লেজুর জুড়ে আছে সাইবার ফরেনসিক্স, যেটা আমরা খুব একটা এখনো হয়তো অতটা হাইলাইট করিনি। কিন্তু সাইবার ফরেনসিক্স ইউ ক্যান সে এটা হচ্ছে পোস্ট সিচুয়েশন, মানে ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীকালে কি করা হবে, সেই পোস্ট যে সিকিউরিটি প্রবলেম সেটাকে অ্যানালিসিস করার জন্য সাইবার ফরেনসিক্সের প্রয়োজনীয়তা আছে। এবং সেখানেও মূলত বহু লোকের এই ধরনের ডিজিটাল ফরেনসিক্স বা সাইবার ফরেনসিক্সের এক্সপার্টের খুবই প্রয়োজনীয়তা আছে, এবং তাদেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড অলমোস্ট সিমিলার। শুধু দু এক ক্ষেত্রে তাদের একটু বিশেষ ধরনের রিকোয়ারমেন্ট হবে। যেমন এই যে ইনসিডেন্ট রিপোর্টিং বললেন, ওটা বলতে গিয়েই আমার মনে পড়লো যে আমরা কেস স্টাডিজ বলে একটা বিষয় আছে, যেটা আমরা ফরেনসিকের ক্ষেত্রে অ্যানালিসিস করে থাকি, সেটা খুব প্রয়োজনীয়তা আছে। এবং সেই কেস অ্যানালিসিস করার জন্য কিন্তু প্রপার রিপোর্টিং, প্রপার অ্যানালিসিস, প্রপার ফিডব্যাক, এইগুলো দেওয়া খুবই জরুরি।
তো আমরা এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। এবারে আমি যেটা চাইবো, অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক প্রশ্ন কিন্তু অলরেডি এসে গেছে। আমি এবার ফোরামে এই প্রশ্নগুলো একটুখানি দিচ্ছি, আপনারা আস্তে আস্তে যার যেরকম ভাবে মনে হয় উত্তর দেওয়া সম্ভব আপনারা প্রশ্নগুলো নিতে থাকুন। প্রথম প্রশ্ন এসছে, হাউ উড ইউ ইমপ্রুভ প্রোটেকশন অফ ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ফ্রম সাইবার অ্যাটাক? এই প্রশ্নটা আমি তথাগত বাবুকে করছি। প্রশ্নটা ভীষণ ব্রড একটা প্রশ্ন। হ্যাঁ, তো এটাকে উত্তর দিতে গেলে আমাকে প্রথম জানতে হবে যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা কি বুঝি। তো একটু ব্রিফলি বলে দিন। হ্যাঁ, একটু ব্রিফলি যদি বলি যে যেই ইনফ্রাস্ট্রাকচার গুলোয় যদি কোনো ইম্প্যাক্ট আসে, তাহলে সেই ইম্প্যাক্টটা ডাইরেক্টলি দেশের নাগরিকের ওপর এবং দেশের এক্সিস্টেন্সের ওপর এবং তার যে সার্বভৌমত্ব আছে, তার যে সংবিধান আছে, তার প্রতি গিয়ে আঘাত লাগতে পারে। যেমন যদি আমি পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর ধরি, এটা একটা ক্রিটিক্যাল ডোমেনের মধ্যে পড়ে। আবার যদি ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং, ইন্স্যুরেন্স ধরি, এটাও ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলবো, যেহেতু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট, হেলথ কেয়ার, পাওয়ার অ্যান্ড এনার্জি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এতগুলো বিবিধ ক্ষেত্রকে নিয়ে হয়, এর এক ধরনের প্রোটেকশন বলাটা খুব ডিফিকাল্ট। এর প্রোটেকশনগুলো সেক্টর স্পেসিফিক হয়। তবে যেটা মেজর সমস্যা হিসেবে এখনো অবধি উঠে আসে, সেটা হচ্ছে যে এই সমস্ত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের অনেকগুলো এরিয়া রয়েছে যেই এরিয়াগুলোতে আউটসোর্স করা হয়। অর্থাৎ কিছু ফাংশন এক্সিকিউট করতে গিয়ে কিছু এন্টিটির সাহায্য নেওয়া হয়, যে এন্টিটিগুলো হয়তো দেখা যায় যে সরাসরিভাবে ওই পাবলিক সেক্টর এন্টিটির সাথে অন্তর্ভুক্ত নয়। তারা সার্ভিস প্রোভাইডার, তারা অ্যাসোসিয়েট ভেন্ডার বা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার। সেই জায়গায় আমাদের যেটা করতে লাগে সেটা হচ্ছে যে কোন কোন জায়গায় আমরা কি কি ধরনের কাজ করছি রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়। তো সাইবার সিকিউরিটির ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা নন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের সিকিউরিটি অ্যাসেসমেন্ট, অ্যাপ্লিকেশন অফ কন্ট্রোল, এটার কোর হচ্ছে অলওয়েজ রিস্ক অ্যাসেসমেন্ট। আমরা যদি ওই জায়গাটা দেখতে পারি যে আমরা যে ডোমেনে কাজ করছি সেই ডোমেনের কনটেক্সটে যদি আমরা প্রপার রিস্ক অ্যাসেস করতে পারি এবং অ্যাসেস রিস্কের এগেনস্টে আমরা যদি নেসেসারি কন্ট্রোল অ্যাপ্লাই করতে পারি। তো অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লিকেবল কন্ট্রোলগুলো হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, তখন একজন স্কিল রিসোর্সের দরকার লাগে যার সাহায্যে আমরা কম্পেনসেটরি কন্ট্রোল বা সাপোর্টিভ কন্ট্রোল অ্যাডপ্ট করতে পারি। এবং এই কন্ট্রোলগুলো সেক্টর ওয়াইজ ভ্যারি করে। টেলিকমের জন্য এক ধরনের হতে পারে, ব্যাংকিং এর জন্য এক ধরনের হবে, পাওয়ার অ্যান্ড এনার্জির জন্য এক ধরনের হবে। কারণ ব্যাংকে আমরা দেখতে পারি যে প্রাইমারি ডেলিভারি চ্যানেল আর অন টাইম ডেলিভারি চ্যানেল, এই দুটো চ্যানেল অনুযায়ী তার সিকিউরিটি রিকোয়ারমেন্ট আলাদা হয়। পাওয়ার অ্যান্ড এনার্জি উই হ্যাভ জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই তিনটে সেক্টরের অপারেশনস ফ্লো আলাদা, তার ভালনারেবিলিটিস আলাদা, তার সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক আলাদা, তো তাদের কন্ট্রোল আবার আলাদা হবে। তো এই জন্য সেক্টর স্পেসিফিক আমরা যদি অ্যাসেসমেন্ট করি, তার যা রিস্ক আছে সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই মতো কন্ট্রোল অ্যাপ্লাই করি, তাহলে আমরা অনেকটা সেভ করতে পারবো। হাউএভার প্রত্যেকটা সেক্টরে কিছু বেসিক সাইবার হাইজিন আমাদের মেনে চলতে হয়, যেটা যারা অপারেট করেন, যারা সাপোর্ট করেন এবং যারা ওই সার্ভিসটা কনজিউম করেন, প্রত্যেকেরই ইকুয়াল রেসপন্সিবিলিটি থাকে ওই বেসিক হাইজিন প্র্যাকটিসগুলোকে মেনে চলা। আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসছি। ডাজ ইমপ্রুভড প্রোটেকশন এগেইনস্ট হ্যাকার্স নিড টু কাম অ্যাট দি কস্ট অফ প্রাইভেসি? ইজ ইট পসিবল টু গ্যারান্টি বোথ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি? আমি দেবকুমার বাবুকে একটু বলবো এটা সম্বন্ধে একটুখানি হাইলাইট করতে। দেখুন, প্রাইভেসি অ্যাজ সাচ একটা ডিফারেন্ট টপিক অল টুগেদার, যদিও আমি চেষ্টা করছি যতটা অ্যান্সার করা যায়। যে সিকিউরিটির যে মনিটরিং সিস্টেম, আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো এইখান থেকেই প্রশ্নটা করছেন যে যখন আমরা কোনো সিকিউরিটি মনিটরিং করি, তাহলে তো আমরা অ্যাকচুয়ালি প্রাইভেসি এরিয়াতে ঢুকে পড়ছি, কে কি করছে সেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা একটা বড় কনসার্ন হতেই পারে। তবে সিকিউরিটির সবকটা টেকনোলজি কিন্তু প্রাইভেসিকে ব্রিচ করে না।
ঠিক আছে, হয়তো একটা দুটো সেগমেন্ট আছে যেখানে প্রাইভেসির সাথে একটা কন্ট্রাডিকশন আছে, কিন্তু আদারওয়াইজ যদি দেখেন যে সিকিউরিটি মনিটরিং যে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করা হয় সেটা হচ্ছে লগের বেসিসে, যে বিভিন্ন আইটি ইনফ্রাস্ট্রাকচার যে লগগুলো জেনারেট করছে সেই লগগুলোকে অ্যানালিসিস করা হয়। সেই লগের মধ্যে কিন্তু অ্যাকচুয়াল ডেটা থাকে না। তো সুতরাং আমরা হয়তো পিন পয়েন্ট করে বলতে পারবো না যে এই ভদ্রলোক এই জিনিসটি করেছেন বা ওই ভদ্রলোক ওই জিনিসটি করেছেন। সেটা হয়তো সম্ভব, যদি প্রয়োজন পড়ে সেটাও করা সম্ভব, কিন্তু ইন জেনারেল যেটা করা হয় সেটা হচ্ছে ওই লগের উপরই আমরা ফোকাস রাখি, যাতে আমরা প্রেডিক্ট করতে পারি যে কোনো আনওয়ান্টেড অ্যাটাক বা কোনো ক্রিটিক্যাল সাইবার অ্যাটাক হচ্ছে কিনা। ফলে কিছুটা হয়তো ওভারল্যাপ আছে, কিছু কিছু টেকনোলজির ক্ষেত্রে কিছুটা ওভারল্যাপ আছে, কিন্তু প্রাইভেসির মানে এই নয় যে সেটাকে ব্রিচ করা যাবে না। ইফ আই টেক ইওর কনসেন্ট যে আমি এই জিনিসগুলো মনিটর করব, তখন কিন্তু আমি প্রাইভেসিকে ব্রিচ করছি না, আমি কিন্তু আপনার কনসেন্ট নিয়েই আমি সেই জিনিসটা করছি। সুতরাং এটা দেখতে হবে যে উনি কি ধরনের কথা বা কি ধরনের ইনফ্রাস্ট্রাকচারের কথা ভেবে এই প্রশ্নটা করেছেন, কিন্তু আমার যেটা মনে হয় যে ইন জেনারেল সেটা কিন্তু কন্ট্রাডিক্ট করে না, কিছু কিছু সেকশনে করে, এবং সেখানে যদি কনসেন্ট থাকে ইউজারের, তাহলে সেখানে আমরা কোনো প্রাইভেসি ব্রিচ করছি না। বেশ, তাহলে আমাদের এখানে কনসেন্ট আছে কি নেই এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হাউ মাচ উইল আই বেনিফিট ফ্রম অ্যাটেন্ডিং দিস মিটিং? এটা খুব সুন্দর একটি জেনারেল কোয়ারি। আমি সুশোভন বাবুকে এক কথায় বলবো একটা সুন্দর উত্তর দিতে। এই কথাটার অ্যাকচুয়ালি এক কথায় সুন্দর উত্তর হয় না, এটা অ্যাকচুয়ালি রিলেটিভ কোশ্চেন। মানে কতটা এখান থেকে এটা থেকে ওনাদের সুবিধা হবে এটা ডিপেন্ড করছে উনি কতটা এই পার্সপেক্টিভটা বুঝতে পারছেন যে চেঞ্জিং ল্যান্ডস্কেপটা কিভাবে আসছে, কিভাবে আমাদের রিস্কিলিং বা আপস্কিলিং করা দরকার আমাদের কেরিয়ার মুভমেন্টটাকে, সেটা উনি যতটা কারেক্ট পার্সপেক্টিভে নিতে পারবেন তার সঙ্গে ডিপেন্ড করবে। আদারওয়াইজ আমরা তো সবাই মিলে এখানে তুলে ধরার চেষ্টা করছি যে গভর্নমেন্ট, প্রাইভেট বা বিভিন্ন ইনস্টিটিউশন কি কি উদ্যোগ নিয়ে আসছেন যাতে এই নতুন সিস্টেমের সাইবার সিকিউরিটির বেনিফিটগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বেশ, এটাই এক কথায় বলতে আমি অল্প কথার কথাই বলেছিলাম। আমি চাইছিলাম যে যারা শ্রোতা তারা নিজেদের একটুখানি জাগিয়ে তুলুন, কারণ আমাদের দরকার হচ্ছে তাদের অ্যাটেনশন। আপনারা একটু শোনার চেষ্টা করুন, আপনারা ভাবুন যে কেন আমরা এই কথা বলতে আজকে উপস্থিত হয়েছি। অতএব তখনই দেখা যাবে যে এর যে বিষয়গত বা বস্তুনিষ্ঠ যে ভেতরের যে বিষয়টা সেটাকে আমরা ইউজ করতে পারছি কিনা প্রপার পার্সপেক্টিভে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একজন জিজ্ঞেস করছেন, কোর্সেস অন সাইবার সিকিউরিটি। আমার মনে হয় দেবকুমার বাবু দু একটি এক্সাম্পল দিতে পারেন। নিশ্চয়ই। দেখুন, আমি খুব ব্রড লেভেলে বলছি, যেহেতু এটা একটা ব্রড লেভেলের কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনি কোন লেভেলে আছেন ফ্রম এ সাইবার সিকিউরিটি নলেজ পার্সপেক্টিভ, তার বেসিসে আপনাকে কিন্তু আপনার ট্রেনিং প্রোগ্রামটা চুজ করতে হবে। আপনি যদি বেসিক্সটা জানেন, আপনি সেখানে এনহ্যান্স করছেন, সেখানে আমার সাজেশন হবে আপনি শর্ট টার্ম কোর্স করে আপনার যে গ্যাপ এরিয়াটা আছে সেইটাকে অ্যাড্রেস করুন। সেক্ষেত্রে শর্ট টার্ম কোর্সেস উইল বি বেনিফিশিয়াল। আর যেখানে ধরুন আমি স্কিলটাকেই ডেভেলপ করতে চাইছি, ইটস নট অ্যাবাউট স্কিল গ্যাপ, আমি স্কিলটাকেই ডেভেলপ করতে চাইছি, আমি হয়তো গ্র্যাজুয়েশন করেছি, আমি চাই সাইবার সিকিউরিটির দিকে, হ্যাঁ, ইনফ্যাক্ট একজন আমার সাজেশন হবে যে করেছেন, হ্যাঁ এর ঠিক এই প্রশ্নটি আরেকজন করেছেন, হাউ ক্যান আই ডেভেলপ মাই স্কিল। সেক্ষেত্রে লং টার্ম যে কোনো কোর্সের দিকে আমার যাওয়া উচিত, যাতে আমি পুরো বিষয়বস্তুটাকে খুব ভালোভাবে জানতে পারি, কেননা আমি তার আগে এর প্রিভিয়াস নলেজ নিয়ে এখানে আসছি না। ফলে আমাকে যদি একটু বেশি টাইম দিয়ে আমাকে জিনিসটা আমি ভালো করে বুঝতে পারি, তাহলে আমি বেনিফিশিয়াল হব। আর যারা অলরেডি প্রফেশনাল, হয়তো স্কিল গ্যাপটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে শর্ট টার্ম কোর্স ইজ গুড এনাফ। এখানে যদি দু একটি কোর্সের নাম বলা যায়, কেউ যদি বলেন আপনারা, মানে গভর্নমেন্টের বা রিলেটেড কোর্স, সুশোভন বাবু বা কেউ যদি আপনারা কেউ বলতে চান যেটা ওদের হেল্প হতে পারে। কিছু কোর্সের আগে যেটা বলা যেতে পারে, সঞ্জয় দাস স্যার যেটা বলছিলেন যে সেন্টার অফ এক্সিলেন্স বা আইটি ডিপার্টমেন্ট এরকম একটা অ্যাসেসমেন্টেরও ব্যবস্থা রেখেছেন,
যে আমার এই মুহূর্তে আমার প্রেজেন্ট স্ট্যান্ড পয়েন্টটা কি, মানে আমার যেমন আমাদের বার্থ চার্ট বা হরোস্কোপ করা হয়, তেমনি যারাও স্কিল অ্যাসেসমেন্ট করতে চাচ্ছেন তারা যদি একটা অ্যাসেসমেন্ট করে নিজের প্রেজেন্ট স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে পারেন, তাহলে তার নেক্সট লেভেলে যাওয়ার সুবিধা হয়। কি কি ধরনের কোর্স হয়, মানে 2-4টে এক্সাম্পল দেওয়া যেতে পারে যেগুলো পাবলিকলি অ্যাভেলেবেল, গ্লোবালি অ্যাকসেপ্টেড। যেমন উনি ধরুন একটা, আগে যেমন আমি বলেছিলাম, যদি টেকনিক্যাল খুব হ্যাকিং বেরম লাইনে যেতে চান তাহলে সিএইচ বা সিএইচএফআই এরকম ধরনের কোর্স আছে। উনি যদি একটু প্রসেস সেন্ট্রিক ডোমেনে যেতে চান তাহলে ISO 27000 লিড অডিটর ধরনের কোর্স হতে পারে, সিসা বা সিআইএসএম ধরনের কোর্স হতে পারে, সিআইএসএসপি বা এরকম ধরনের কোর্সও হতে পারে। আর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও বেশ কিছু কোর্স রেখেছেন, যেগুলো রিফ্রেশার থেকে শুরু করে মডারেট বা অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কোর্স রেখেছেন, যেগুলোর মধ্য দিয়ে, যেগুলো অনেকগুলো বিষয়ের সম্মিলিতভাবে একটা অ্যাপ্রোচ রয়েছে, যার ফলে কোন জায়গাটাতে আমার বেশি ইন্টারেস্ট লাগছে বোঝার আগে আমি যদি একটা ডিটেলড অ্যাপ্রোচে যাই, প্রতিটা সম্বন্ধে অল্প অল্প কিছু জানলাম, এবং যেটাতে আমার বেশি আগ্রহ লাগছে সেটাতে আমি আরো গ্লোবাল সার্টিফিকেশন এরকম দিকে যাব, তো এই অ্যাপ্রোচেও যাওয়া যেতে পারে। বেশ, আমি শুধু একটু অ্যাড করব সুশোভন বাবুকে, সেটা হচ্ছে যে জব মার্কেটের ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করছেন, হ্যাঁ, আমি তাদের মাইন্ডসেটটা কিছুটা হলেও বুঝতে পারি। তারা কিন্তু অ্যাকচুয়াল স্কিলটাকে অনেক বেশি মূল্য দেন সার্টিফিকেশন। সুতরাং যিনি যে কোনো সার্টিফিকেশন করতে যান, আসলে কিন্তু নলেজ অ্যাকোয়ার করাটাই হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, আমি হয়তো ততটা অ্যাকোয়ার করলাম না, আমি সার্টিফিকেশন পেলাম, তাহলে কিন্তু অর্গানাইজেশনের কোনো লাভ নেই। এবং তারা কিন্তু সেক্ষেত্রে যখন ইন্টারভিউ নিচ্ছেন তখনই তারা বুঝে যাবেন যে আপনি অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা আপনার কাছে আছে না জ্ঞানটাও আপনার কাছে আছে। সুতরাং এটা কিন্তু যে কোনো কোর্সের ক্ষেত্রেই জ্ঞানটা কিন্তু আহরণ করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্কিলটাকে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে হবে। বিশেষ করে এই কথাটির উপরেই সবাইকে আমি অনুরোধ করব গুরুত্ব দিতে, ভীষণই সময়যোগী এবং বিশেষ ইম্পর্টেন্ট এই বিষয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, I am a MBA graduate. How can I start a career in cybersecurity? What certifications will be useful for me? আমাদের তথাগত বাবু যদি কিছু বলেন। হ্যাঁ, এটা খুব সাধারণ প্রশ্ন উঠে আসে যে আমি কমার্স গ্র্যাজুয়েট, আমি MBA করেছি, আমি কি সাইবার সিকিউরিটি করতে পারবো? এইটার উত্তর আর আগের যে আলোচনা হলো তার সূত্র ধরে আমি একসাথে একটা কথা বলি, যে সাইবার সিকিউরিটি সম্বন্ধে যেটা সুশোভন আগে বলেছে যে অনেকের ধারণা থাকে আমি হ্যাকিং শিখবো, এথিক্যাল হ্যাকিং শিখবো, তবে আমি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হব। এবং আমরা প্রত্যেকেই মার্কেটে একটু কথা বলে দেখেছি যে এরকম একটা ধারণা থাকে সাইবার সিকিউরিটি মানে যদি আমি হ্যাকার হতে পারি তাহলে আমাকে অনেক অর্গানাইজেশন চাকরিতে নেবে, কারণ হ্যাকারদের দাম আছে, তারা বলতে পারেন কি করে হ্যাক হয়। একটা জিনিস আমাদের খুব বুঝতে হবে, তাহলে আমাদের শেখার জায়গাটা এবং তার পরিধিটা সমান হবে। কোনো অর্গানাইজেশন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, কেউ হ্যাকার চান না। আমরা প্রত্যেকেই চাই প্রোটেক্টর। আমরা যদি ডাক্তারি হিসেবে দেখি, আমরা কি চাই? একটি মানুষকে সুস্থ করতে বা তাকে সিকিউর রাখতে বা তাকে একটা সুস্থ জীবন দিতে। ঠিক একইভাবে একজন প্রোটেক্টর ইন দ্য সাইবার সিকিউরিটি ফিল্ড, উনি চাইবেন যে ওনার কাছ থেকে যে এক্সপেকটেশন থাকবে যে উনি যাতে ওই আইসিটি ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারটাকে সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারেন। এবং সেফ অ্যান্ড সিকিউর রাখার জন্য আবার ওই হেলথ কেয়ারের অ্যানালজি যদি দিই, শুধু ডাক্তারি কিন্তু যথেষ্ট নয়, আমাদের নার্সিং এর লোক লাগেন, আমাদের অ্যানাস্থেশিয়ার লোক লাগেন, আমাদের আদার টেকনিশিয়ানস লাগেন। ঠিক একইভাবে সাইবার সিকিউরিটি ফিল্ডে কোর জায়গায় আসার জন্য যার ম্যানেজমেন্টের স্কিল আছে সেটা ভীষণভাবে কাজে লাগতে পারে একটা প্রপার প্ল্যানিং এর জন্য। একটা যখন অ্যাক্টিভিটি বা প্রসেস ডিজাইন হচ্ছে সেখানে তিনি খুব ক্রিটিক্যাল ইনপুট দিতে পারেন। কারণ সিকিউরিটিতে বুঝতে হবে, আজকাল আমরাও আলোচনা করি যে সিকিউরিটি বাই ডিজাইন। যদি কোনো জিনিসের ডিজাইনে ফ্ল থাকে তাহলে থ্রু আউট ইটস লাইফ সাইকেল তাকে প্যাচ করতে হয় বা সমস্যা হয়। সেটা ফ্লাইওভার হতে পারে, রাস্তা হতে পারে, যে কোনো জিনিসের যে ডিজাইনটা গন্ডগোল হয় তাহলে সারা তার লাইফ সাইকেলটা গন্ডগোল লাগে। ডিজাইনে একটা যেমন টেকনোলজি অ্যাসপেক্ট থাকে তেমন একটা ম্যানেজারিয়াল অ্যাসপেক্ট থাকে। সেই জায়গায় যিনি ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করছেন, যিনি অনেক মানুষকে অ্যাড্রেস করছেন, যিনি একটা অপারেশনসকে ম্যানেজ করছেন, তিনি একটা সিকিউরিটি অপারেশনে কন্ট্রিবিউট করতে পারেন। সেখানে হয়তো তার ইনডেপথ সিকিউরিটি টেকনোলজি লার্নিং না হলেও তার কিছু গুড প্র্যাকটিসেস, স্ট্যান্ডার্ড, প্রসিডিউরাল অ্যাসপেক্ট, এই জিনিসগুলোতে যদি উনি রিস্কিল বা আপস্কিল করেন, হি ক্যান বি আ ভেরি গুড কন্ট্রিবিউটার। এখানে কোনো সার্টিফিকেশনের কথা কি বলা যায়? দেখুন,
যদি দেবকুমারের কথায় দুরকম যেটা বলেছেন আমি একমত, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমাকে ক্যারিয়ার তৈরি করতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে থরো লার্নিং এর মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ আমাকে তার কি কি অ্যাসপেক্ট আছে সেটার যদি খুব ডিপেও না হয়, তার যদি ধারণাটুকু আমার না থাকে যে নেটওয়ার্কিংটা কি, কিভাবে একটা হোস্টিং ইনফ্রাস্ট্রাকচার থাকে, তার উপর একটা অ্যাপ্লিকেশন কিভাবে রিসাইড করে, কতভাবে অ্যাক্সেস করা যায়। আগে আমরা এতদিন ধরে শুধু সিআইএ বলতাম, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। নাও নন রেপুডিয়েশন ইজ গেনিং ট্র্যাকশন। অর্থাৎ আমি যেটা করেছি আমি যেন কোনো মুহূর্তে সেটা ডিনাই করার মতো অবস্থায় না থাকি, সেটা বাই অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি উইথ আ ওয়েল জ্যাকেট অফ প্রসেস হতে হয়। তো সেই জায়গাতে অনেকগুলো জিনিসের শেখার জায়গা থাকে, অনেকগুলো গ্লোবাল অর্গানাইজেশন আছেন, তাদের সার্টিফিকেশন কোর্স হয়। আমি বলবো যে স্টেট সিওই তে অনেক ধরনের কোর্স হয় যেটা প্রাইভেট পাবলিক কোলাবোরেশনে করা হয়, এক্সপার্ট অর্গানাইজেশন থেকে সেখানে ফ্যাকাল্টি আসেন, তারা করান। যদি স্টেট সিওই তে তারা যোগাযোগ করেন, তারা কিন্তু এই ধরনের অনেক ট্রেনিং তাদের এক্সিস্টিং ক্যাটালগে জানতে পারেন, বা তারা যদি রেজ করেন সিওই, আই বিলিভ আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার সঞ্জয় দাস, উনি এটা প্রভিশনও করতে পারেন। আর গ্লোবাল কোর্সেস অন দ্য ওভারঅল গভর্নেন্স, কোভিড একটা ফ্রেমওয়ার্ক আছে, আইটি সার্ভিস ডেলিভারির জন্য আইটিআইএল একটা ফ্রেমওয়ার্ক আছে। আমার মনে হয় ফ্রেমওয়ার্ক সম্বন্ধে একটা সম্যক ধারণা সকলের তৈরি হওয়া উচিত, যাতে যে কোনো ক্ষেত্রে একটা কনসিস্টেন্ট ডেলিভারি আসে, সেটা সিকিউরিটি হোক, বিজনেস প্রসেস হোক, বা যে কোনো ধরনের ক্ষেত্র হোক। আচ্ছা, স্কোপ অ্যান্ড টাইপ অফ সাইবার সিকিউরিটি জবস ইন ওয়েস্ট বেঙ্গল, এইটা আমরা অলরেডি আলোচনা করেছি, কাজেই এটাকে আর আমরা এখানে এখন আর বিশেষ করে আর আলাদা করে বলছি না, এটা অলরেডি অ্যাড্রেসড। What are the openings in cyber security in government organizations like CDAC or CERTIN? CDAC এর বিষয়ে যদি বলতে হয় তাহলে আমাদের যে ওপেনিং সেটা আমরা ওয়েবসাইটে অফিসিয়াল মাধ্যমে জানানো হয়। আমাদের মাঝে মধ্যে প্রয়োজনীয়তা যখন আসে, এখানে মূলত এখন কন্ট্রাকচুয়াল সার্ভিসেসের রেসপেক্টেই কিছু রিকোয়ারমেন্ট জেনারেটেড হয়। টাইম এন্ড হোয়েন যখন আসবে ওয়েবসাইট থেকে www.cdac.in থেকে পাওয়া যাবে। সার্টিনের ক্ষেত্রে যেটা বিষয় যেটা আমরা দেখতে পাই যে সার্টিনেরও এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে, মাঝে মধ্যে এগুলো সমস্ত সার্টিনের ওয়েবসাইট থেকে সার্চ করলে আমার মনে হয় এরা আমাদের যারা রয়েছেন তারা উপকৃত হবেন। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একজন বেশ ভালো সুন্দর প্রশ্ন করেছেন, হোয়াট আর দ্য রিসার্চ অপরচুনিটিস, মানে মূলত পিএইচডি ইন সাইবার সিকিউরিটি ডোমেন। সুশোভন বাবু যদি কিছু বলেন। এখানে যেমন শুরুর দিকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে ক্রিপ্টোগ্রাফি ছিল, আমরা স্টেগানোগ্রাফি নিয়ে আলোচনা করেছি। সাইবার সিকিউরিটির ক্ষেত্র বিভিন্নভাবে এটা প্রসারিত হচ্ছে। শুধু আমাদের এখানেও ওই গভর্নমেন্টের তরফ থেকে যে সেন্টার অফ এক্সিলেন্সে আমরা এরকম বিভিন্ন, যেমন আপনারা ডিজিটাল ফরেন্সিকের কথা বললেন, তো সাইবার সিকিউরিটির এখন মাল্টিপল ডোমেন্স আছে। তো যার যে ডোমেনটা ইন্টারেস্ট সেই ডোমেনে কিন্তু আমাদের ডোমেস্টিক বা মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেখানে এরকম পিএইচডি বা এগুলো করতে পারে, তার স্পেসিফিক ইন্টারেস্ট এরিয়াটা ধরে সাব ডোমেনটা নিয়ে তাকে এগোতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, I have worked in MFA and AIML and want to build a career in cyber security. I have worked as business analyst in MNC firm. So what should be my next step in building a career in cyber security? দেবকুমার বাবু যদি বলেন। একবার একটু যদি বলেন, আমি জাস্ট মিস করলাম আপনার ভয়েসটা। হ্যাঁ, আমি আবার বলছি, I have worked in MFA and AIML and want to build a career in cyber security. I have worked as business analyst in MNC firm. So what should be my next step in building a career in cyber security? হ্যাঁ, তো আপনি যখন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে কাজ করেছেন এবং আপনার AIML এর দক্ষতা রয়েছে, তাহলে আমি সাজেস্ট করব যে আপনি সেই স্কিলটাকে আরেকটু এনহ্যান্স করুন, এবং ইউ কুড বি এ ভেরি গুড কনসালটেন্ট অ্যাজ সাচ
কেননা বিভিন্ন রকমের প্রজেক্টে কিন্তু ধরুন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইমপ্লিমেন্টেশন ইজ এ বিগ প্রজেক্ট, বিগ সাবজেক্ট। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের রিকোয়ারমেন্ট এখন বাড়ছে। আগে আমরা যেমন ট্র্যাডিশনাল অথেন্টিকেশনের উপর নির্ভরশীল ছিলাম, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এখন কিন্তু আর আমরা সেটার উপর নির্ভরশীল নই, মানে রাদার আমাদের সেটা থেকে সরে গিয়ে আমাদের মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের দিকেই যেতে হচ্ছে। এবং সেই বিভিন্ন রকমের কিন্তু প্রজেক্ট মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের উপরই হচ্ছে। আবার আপনি যখন এআইএমএল এর কথা বললেন, দেখুন সিকিউরিটির যে অ্যানালিসিস আমরা করি ফ্রম এ সিকিউরিটি অপারেশন পার্সপেক্টিভ, যেখানে আমরা বিভিন্ন লককে একসাথে এগ্রিগেট করে সেখান থেকে একটা প্রেডিকশন করার চেষ্টা করি যে কোনো ধরনের অ্যাটাক ঘটছে কিনা, সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর ভীষণ বড় একটা ভূমিকা রয়েছে। এবং যদি আপনি সেটা ইনডেপথ কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার সিকিউরিটি অপারেশনের ক্ষেত্রে বা থ্রেট ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রসপেক্ট রয়েছে। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাইবো, যে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, IAM, it has already evolved as one of the most respectable job in cyber security domain. সুশোভন কাজ করছেন অনেক OEM কে সাথে নিয়ে। এখন এত প্রোডাক্ট চলে এসছে ইউনিক আইডেন্টিফিকেশন বা তার আইডেন্টিটি ম্যানেজ করার জন্য, তার প্রিভিলেজ ম্যানেজ করার জন্য, যেটা আমি কিনা একটু আগে বলছিলাম যে এনশিওর নন রেপুডিয়েশন। তো সেক্ষেত্রে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট অ্যাজ আ ডোমেন আপনি এক্সপ্লোর করতে পারেন। সেখানে আপনার OEM স্পেসিফিক নলেজ আপনাকে হেল্প করতে পারে টু গেট আ জব ইন এনি OEM, যদি আপনার পাস্ট এক্সপিরিয়েন্সকে, যেটা আমরা শুরু থেকে বলছি, একটু রিস্কিলিং করে নেন, একটু অ্যালাইন করে নেন যে আজকের IAM ফিল্ডে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, যেটা ওপেন সোর্সে অ্যাভেলেবেল, ইন্টারনেটে আপনি দেখতে পারেন, আপনি আলাদা করে আমাদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন যে এই ধরনের কাজ হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু OEM এ অ্যাবজর্ব হওয়ার অনেক বড় জায়গা থেকে যাচ্ছে। তো সেটা আপনি একবার এক্সপ্লোর করে দেখতে পারেন। আমার মনে হয় সুশোভন আরো কিছু বলতে চাইবেন। আমি একটা ছোট অ্যাড করতে পারি, যেমন এই মুহূর্তে RBI এর ধরুন যে ম্যান্ডেট হচ্ছে, ম্যান্ডেট অনুসারে ইন্ডিয়াতে সমস্ত ব্যাংকিং এবং NBFC অর্গানাইজেশনগুলোতে স্পেসিফিক্যালি আইডেন্টিটি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছু ওরা ম্যান্ডেট দিয়েছেন, যেগুলোকে এদেরকে এনফোর্স করতে হবে। তো সাধারণত যেটা বললো, OEM এর বাইরেও কিন্তু ব্যাংকিং বা NBFC তেও তারা নিজেরা খুঁজছেন নিজেদের অপারেশনকে স্ট্রিনজেন্ট করার জন্য এই ধরনের প্রফেশনাল যারা আইডেন্টিটি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন। প্লাস হচ্ছে এরই আরো বৃহত্তর ক্ষেত্র এলে PCI DSS বা এরকম ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে শুধু ডোমেস্টিক নয়, গ্লোবালি বিভিন্ন জায়গাগুলোতে কাজ করার অপরচুনিটি আসবে। এই পয়েন্টটাও উনি মাথায় রাখতে পারেন। আরেকটা মনে হয় রেলেভেন্ট হবে পুরো ডিসকাশনের, যেটা তো আমরা কোভিড নিয়ে শুধুই নেগেটিভ আলোচনা করছি, কিন্তু কোথাও একটা আমাদের ম্যাসিভ চেঞ্জ ইন মাইন্ডসেট হয়েছে। এখন কিন্তু আমরা জিওগ্রাফিতে আটকে নেই। মানে আমি পশ্চিমবঙ্গে ফিজিক্যালি বসে আছি, মানে আমার কর্মভূমি মাধ্যমে, পোর্টালের মাধ্যমে আমি যে শুধু পশ্চিমবঙ্গেই চাকরি করব সেটা কিন্তু নয়, হতে পারে। এবং যেটা হয়েওছে, সঞ্জয় দাস স্যার বলেছেন আমাদের, যে অনেক গ্লোবাল অর্গানাইজেশন এসে তাদের স্কিলকে অ্যাসেস করে তাদের নিয়ে গেছেন। তো সেক্ষেত্রে যেহেতু পেরিফেরিটা অনেকটা বড় হয়ে গেছে, আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টের সাথে আর একটা জিনিস একটু স্কিলের দিকে নজর দিন, যেটা একদম শুরুতে দেবকুমার বলেছিলেন, যে যখনই আমরা বাউন্ডারি ক্রস করে যাচ্ছি তখন কিন্তু আমাদের উপর অ্যাপ্লিকেবল লিগাল অ্যাসপেক্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমরা প্রত্যেকে জানি GDPR নিয়ে অনেক কথা হচ্ছে। আমাদের একটা বিজনেস মাল্টি জিওগ্রাফিতে যখন ডেলিভারি হচ্ছে, তখন আমাদের ল অফ ল্যান্ড উই নিড টু কমপ্লাই। তো সেক্ষেত্রে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আপনি কি অ্যাক্সেস করছেন, আপনার আইডেন্টিটি কি বা কতটা আপনার অ্যাক্সেস রাইট আছে, সেই জায়গায় আপনার স্কিলের সাথে যদি আপনি ওই লিগাল অ্যাসপেক্ট বা প্রসিডিউরাল অ্যাসপেক্টগুলো অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার একটা লং টার্ম ক্যারিয়ারের জায়গা থেকে যাচ্ছে, যেখানে চাকরি ছাড়াও আপনি কনসালটেন্ট, যেটা দেবকুমার বারবার জোর দিয়েছে, ফ্রিল্যান্সার সুশোভন বলেছেন, এবং অশোক আপনি বললেন যে এই যে আপনারা রিক্রুট করছেন, গভর্নমেন্টের রিক্রুট হয় অ্যাডহক বেসিসে, তো সেখানে কিন্তু স্কিল বেসিসে রিক্রুটমেন্ট হয়। তো ওই জায়গাগুলো আপনাকে অনেক বড় কাজের ক্ষেত্র খুলে দিতে পারে। বেশ, আমরা বেশ কম্প্রিহেন্সিভলি এই প্রশ্নের উত্তর পেলাম। আচ্ছা, এখানে একজন খুব সহজভাবে একটা প্রশ্ন করেছে, আমরা এই ধরনের প্রশ্নই অনেক সময় পাই না। ফ্রেশ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট,
হোয়াট ট্রেনিং প্রোগ্রামস আর অ্যাভেলেবল, একদম স্পেসিফিক কোয়ারি। আমার মনে হয় দেবকুমার বাবু একটা জাস্ট আউটলাইন দিয়ে দিন। হ্যাঁ, দেখুন, অনেক রকমের সাইবার সিকিউরিটি প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবেল, ঠিক আছে, এবং গভর্নমেন্ট থেকেও যে সুশোভন বাবু এবং তথাগত বাবু যেটা বললেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিওই থেকেও বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম এর ব্যবস্থা করা হচ্ছে। এবার যদি আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট হন, আপনার তো ফ্রেশ মাইন্ড, আমাদের তো সাইবার সিকিউরিটিতে ফ্রেশ মাইন্ডের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, ঠিক আছে। তো সুতরাং সেখানে আমার সাজেশন হবে যে যদি আপনার মনে হয় যে আমি এটাকে একটা লং টার্ম ক্যারিয়ার পাথ হিসেবে দেখতে চাইছি, একটা লং টার্ম সাইবার সিকিউরিটি কোর্সের মধ্যে ঢুকুন এবং সেখানে সেটা পার্সু করুন, সাবজেক্টটাকে খুব ভালোভাবে জানুন। আর যদি মনে হয় যে না, আমার ইমিডিয়েট বেসিসে কিছু নলেজ অ্যাকোয়ার করতে হবে, আমার ফান্ডামেন্টাল নলেজগুলো অলরেডি আমার জানা, তাহলে শর্ট টার্ম কোর্সের ক্ষেত্রে আপনারা মুভ করতে পারছেন। আমি স্পেসিফিক্যালি কোনো সার্টিফিকেশনের নাম করতে চাইছি না, দ্যাট মে নট বি রেলিভেন্ট অলসো। তো সেই জন্য আমি শর্ট টার্ম এবং লং টার্মের মধ্যে ডিফারেন্সিয়েশনটা বুঝতে বলছি, যে যেখানে আপনি একটা লং টার্ম ক্যারিয়ার পাথ চাইছেন সাইবার সিকিউরিটিতে, লং টার্ম কোর্সের দিকে যান। আর যদি আপনার মনে হয় যে আপনার অলরেডি কিছু নলেজ আছে, সেটাকে এনহ্যান্স করতে চান, তাহলে শর্ট টার্ম কোর্সগুলোকে সিলেক্ট করুন। আমার মনে হয় এখানে খুবই সুন্দর উত্তর হলো। একটাই শুধু বিষয়, একটু বোধহয় ওদের যদি কোনো ওয়েবসাইট বা কিছু গাইডলাইন্স দেওয়া যায়, আমরা এটা করতে পারি। আমরা এটা যেটা করতে পারি, আমরা এই পরবর্তীকালে এটা আমরা আনসার হিসেবে আপনাদের থেকে আমরা নিয়ে আমরা আপলোড করে দেবো। আর একটা কথা এখানে একটু জানা দরকার বলে আমার মনে হয়, যেহেতু উনি ফ্রেশার, উনি নতুন কোর্স করতে চাইছেন। দেবকুমার ঠিক বলেছেন যে ক্যারিয়ার বিল্ড করতে গেলে আমিও বললাম যে লং টার্ম প্রোগ্রাম ভাবা দরকার এটসেট্রা। যখন ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন সিলেক্ট করবেন, একটু দেখবেন সেখানে কারা পড়াচ্ছেন। সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস যেটাতে না থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল পার্টটা যেমন দরকার, কিন্তু সেটার থেকে বেশি দরকার যে কারেন্ট কনটেক্সটে কি হচ্ছে, ইন্ডাস্ট্রির লোক কোথায় এসে পড়াচ্ছেন। যারা প্রফেসরস, যারা একাডেমিশিয়ানস, তাদের থেকে যেমন শেখার দরকার আছে, ঠিক একইভাবে এই পার্টিকুলার ফিল্ডটার জন্য আমাদের জানতে হবে যে কোন অর্গানাইজেশনে ইন্ডাস্ট্রির লোক এসে ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ নিয়ে আসছেন, লেটেস্ট কি ইনসিডেন্ট হচ্ছে সেটা তার প্ল্যাটারে ফেলা হচ্ছে, সেটা নিয়ে কাটাছেড়া করে শেখানো হচ্ছে। তবেই কিন্তু সাইবার সিকিউরিটি শিক্ষাটা সঠিকভাবে হতে পারে। এবং আপনি যেহেতু ফ্রেশ গ্র্যাজুয়েট, আপনি যেহেতু এক্সপ্লোর করতে চাচ্ছেন, ক্যারিয়ার বিল্ড করতে চাইছেন, সেক্ষেত্রে এই দিকটা একটু খেয়াল রেখে নেবেন যে কোথায় অ্যাসোসিয়েশন রয়েছে ইন্ডাস্ট্রি, কারা পড়াচ্ছেন, কি রেকর্ড আছে সেগুলো। বেশ, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আর দেয়ার এনি প্ল্যানস টু ইমপ্লিমেন্ট অ্যান ইনফ্রাস্ট্রাকচার ইন ওয়ান অর ক্লাউড wherein cyber security will be adopted? আমি প্রশ্নটি সুশোভন বাবুকে করতে চাই। না, এই কোশ্চেনটা ঠিক বোঝা গেল না। ইজ দেয়ার এনি প্ল্যান ফর হুম, সেটা বোঝা যাচ্ছে না, কারণ অলরেডি ইনফ্রাস্ট্রাকচার অন দ্য ক্লাউড এটা তো অলরেডি রয়েইছে। আমরা যখন আজকের দিনে ম্যানেজ সার্ভিসেস, ম্যানেজ সিকিউরিটি সার্ভিসেসের কথা বলছি, আমাদের অন ক্লাউড এই ইনসিডেন্ট রেসপন্সের কথা হচ্ছে, অলরেডি সেগুলো আমরা ক্লাউড বেস সক বা সোর এরকম সিস্টেমের মাধ্যমে করছি। অলরেডি আমরা বিভিন্ন ধরনের যে ক্লাউড সিস্টেম রয়েছে সেটা থ্রু দিয়ে ইনসিডেন্ট রেসপন্সের বিভিন্ন সিস্টেম আমরা, যেমন জিরো ট্রাস্টের কথা যখন বললাম, আজকের দিনে কি হচ্ছে, অলরেডি ক্লাউড বেস সিস্টেম দিয়ে আমরা বিভিন্ন রকম অ্যাক্সেস গেটওয়ে বা আইডেন্টিটি ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অলরেডি করছি। ওনার কোশ্চেনটা স্পেসিফিক ওয়েস্ট বেঙ্গল এরকম কিছু কোশ্চেন কিনা সেটা আমি জানি না। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথাও কিন্তু যদি আমরা বলতে চাই, অলরেডি এখানে এসডিসি বা একটা সেন্ট্রালাইজ এনভায়রনমেন্ট আছে যেখানেও এরকম ধরনের পদ্ধতি অ্যাডপ্ট করা হয়। ওনার কোশ্চেন ছিল, যদি ক্ল্যারিটি আজকে বেশি নেই। আমার মনে হয় আমি হয়তো ছোট্ট করে একটু অ্যাড করব সুশোভনকে, যে সিকিউরিটি বাই ডিজাইন, এই যদি কথাটা যদি আমরা বুঝে থাকি, তাহলে বুঝবো যে আমরা আইটি ইনফ্রাস্ট্রাকচার যেখানেই নিয়ে যাই, সেটা ক্লাউডে থাক আর অন প্রেমে থাক, সিকিউরিটি ইজ ম্যান্ডেটরি। না, আমার মনে হয় প্রশ্নটা এই ওয়েস্ট বেঙ্গল রেসপেক্টেই করা। ইমপ্লিমেন্টেশন প্ল্যান সম্পর্কে কিছু জানতে চাইছিলেন উনি আর কি, যে এনে কোনো গভর্নমেন্ট লেভেলে কোনো প্ল্যানিং আছে কিনা, যেখানে হয়তো উনি ভাবছেন সেক্ষেত্রে উনি হয়তো নিজেকে ফিট করানোর কথা ভাবতে পারেন, আমার ধারণা।
তো ওনার ফিটমেন্টের জন্য আমি একটা জিনিস বলতে পারি, যেহেতু উনি মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বললেন, হ্যাঁ মানে যে কারুর এটা সকলের স্কিল ম্যাপিং এর ক্ষেত্রে হয়তো একটু ভেঙে দেখার জন্য বলছি। দেখুন, আমরা নর্মালি সাইবার এক্সপোজার বলতে বেশিরভাগই হয়তো আমি কোনো একটা অ্যাপ্লিকেশন বুঝি, সেটা ওয়েব অ্যাপ হতে পারে বা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে। ঠিক। এটাই মেজর লোকের কাছে সাইবারের ফার্স্ট ইন্টারফেস। কিন্তু আমাদের জানতে হবে এটার ব্যাক এন্ডে কোথাও একটা ইনফ্রাস্ট্রাকচার অ্যাপ্লিকেশনটা চলছে, কোনো নিজের অফিসে হতে পারে, কোনো থার্ড পার্টি ডেটা সেন্টারে রাখা থাকতে পারে, বা সেটা ক্লাউড হিসেবেও থাকতে পারে। এবার যখনই হচ্ছে জানতে হবে ওখানে কোথাও একটা সার্ভার রয়েছে, সেটার কমিউনিকেশনের জন্য কোনো একটা নেটওয়ার্ক রয়েছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য কিছু সিকিউরিটি ডিভাইসেস বা অ্যাপ্লায়েন্স রয়েছে। এইভাবে যদি আমরা ভেঙে নিই তাহলে দেখবো যে আমরা যারা এইটা অ্যাটেন্ড করছি তাদের কিছু না কিছু স্কিল কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার বা অ্যাপ্লিকেশনে ম্যাপড হয়েই যাচ্ছে, এবং তারা যদি সেই রেসপেক্টে নিজেদের একটু ম্যাপ করাতে চেষ্টা করেন এবং আইডেন্টিফাই করেন যে এই ডেল্টাটুকু যদি আমি শিখে নিতে পারি তাহলে আমি এটা করতে পারবো, সেক্ষেত্রে হয়তো স্টেট গভর্নমেন্টের সিওই বা অন্য কোনোভাবে তারা শিখে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যেতে পারেন। কারণ সবাই মিলে যেটা বারবার বলছেন যে চাকরি রয়েছে কিন্তু স্কিল রিসোর্স নেই, আর আমরা এখানে হয়তো স্কিল বা সেমি স্কিল রিসোর্সের একটা পুল নিয়ে আলোচনা করছি, যাদের খুব সামান্য রিস্কিলিং বা আপস্কিলিং খুব তাড়াতাড়ি তাদের একটা চাকরির ব্যবস্থা হয়ে যেতে পারে। তো আপনারা যখনই ভাববেন একটু ভেঙে দেখুন, একটু নিজেরা অ্যানালিসিস করুন ইনফ্রাস্ট্রাকচার কত রকম হচ্ছে, তার কি কি কম্পোনেন্ট আছে, এবং সেখানে আপনাদের যে এক্সিস্টিং স্কিল আছে সেটা কতটা ম্যাপ করাতে পারছেন, তাহলে আপনার এই গ্যাপটুকু বুঝে নিতে খুব সুবিধা হবে। বেশ। আচ্ছা, আমরা এই যে মাঝে মাঝে বলছি রিস্কিলিং বা আপস্কিলিং, আমরা একটু রিস্কিলিং বলতে ঠিক কি ধরনের স্কিলকে আবার নতুন করে চেঞ্জ করে করা যাবে এ বিষয়ে যদি আমরা একটু যদি আলোচনা করি, 2 মিনিট আমরা একটু যদি দিই, সুষমবাবু যদি কিছু বলেন। তো আমরা লাস্ট প্রসঙ্গটা নিয়েই বলি, যেমন এই কথাটা উঠলো ইনফ্রাস্ট্রাকচার, এই প্রসঙ্গে আমরা যদি সকলেই জানি রিসেন্ট খুব একটা মার্কেট বাজ আছে SD-WAN এবং SD LAN। তার মানে অলরেডি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার স্পেসে আমরা কালারলেস ল্যান বা এরকম ধরনের নেটওয়ার্ক বা ইনফ্রাস্ট্রাকচারের দিকে যাচ্ছি। তার মানে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। তার মানে আমি হার্ডওয়্যার স্পেসিফিক কোনো সিকিউরিটি বা কোনো ধরনের কন্ট্রোল আমি আর করবো না, আমি পুরোটাই সফটওয়্যারে ডিফাইন করবো, হার্ডওয়্যারটা অলরেডি ট্রান্সপারেন্ট বা কালারলেস হবে। তার মানে এই ইনফ্রাস্ট্রাকচার স্পেসে অলরেডি দেয়ার ইজ এ শিফট। তার মানে আমরা যখন ক্লাউডের কথা বলছি, ক্লাউডেরও সেই দিন শেষ হয়ে গেছে। আগেকার দিনে আমরা ফিক্সড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলতাম, এখন হচ্ছে বাই ডিমান্ড। মানে এরকম আপনারা দেখে থাকবেন IPL এর মতো যে টুর্নামেন্ট হচ্ছে, তার যে লাস্ট ডেতে যেদিন ফাইনাল হলো, তার যে পিকে ইনফ্রাস্ট্রাকচার ইউজেজ অন্য দিনে কিন্তু তা নয়। কারণ সেরকম ভাবেই আমার ইনফ্রাস্ট্রাকচার, আমার মানে নট অনলি IT ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, দ্যাট ইজ অলসো বেসড অন বাই ডিমান্ড। সো এইভাবে আমার ল্যান্ডস্কেপটা কিন্তু দ্রুত ইভলভ করছে, সেইভাবে আমাদের পার্সপেক্টিভটা দ্রুত এইভাবে চেঞ্জ হয়ে যাবে। মেবি আদার্স ক্যান অলসো অ্যাড ফিউ পয়েন্টস। হ্যাঁ, মানে আমি এটুকু বলতে পারি যে দেখুন, টেকনোলজি এক জায়গায় কখনো দাঁড়িয়ে থাকে না, টেকনোলজি শিফট করবেই এবং সেটা খুব ম্যাসিভ রেটে করবে। এবং অবভিয়াসলি যখন সেই রেটটা এতটা হাই, তো বোঝাই যাচ্ছে যখন টেকনোলজি শিফট হচ্ছে সিকিউরিটির পার্সপেক্টিভ হচ্ছে চেঞ্জ হচ্ছে। ফলে এটা কিন্তু রিস্কিলিং ইজ অলওয়েজ এ অনগোয়িং প্রসেস ইন দ্য সেন্স। হ্যাঁ, সাইবার সিকিউরিটিতে আমরা যেটা বলি যে ফার্স্ট যেটা লার্নিং সেটা হচ্ছে লার্ন হাউ টু কিপ লার্নিং, আদারওয়াইজ ওয়ান ডে উইল ফাউন্ড ইউ আর নোওয়্যার, বিকজ threats are so dynamic and it is evolving maybe every moment. People are conceiving new ideas to explore, exploit and gain wealth. এবং সেক্ষেত্রে আমরা যদি ট্র্যাডিশনাল মেথড নিয়ে বসে থাকি, আমরা যদি ফিজিক্যাল স্পেসেও দেখি, আগের আর এখনের মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের সিসিটিভি, এখন সিসিটিভিও অ্যানালিসিস করে দিচ্ছে, করে জানিয়ে দিচ্ছে যে কার মুভমেন্ট ম্যালিসিয়াস, মানে সেটাও আমাকে করতে হচ্ছে না। যদি ফিজিক্যাল সিকিউরিটি স্পেসে এরকম হয়, আর যেটা পুরোটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, আমাদের ভিজিবিলিটি কম, তো সেখানে যখন ডাইনামিক থ্রেট ল্যান্ডস্কেপ, আমাদের লার্নিং প্রসেসটাও কিন্তু এভার চেঞ্জিং হবে। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু কিপ লার্নিং। তবে ওই স্ট্রাকচারটা তৈরি করতে হবে, ওই বেস্ট প্র্যাকটিসটা শুরু থেকে, যেমন ডিজাইনের কথা হলো, ওটা করতে হয় না। ছেলের যদি 20 বছর বয়স হয়ে যায় তখন তাকে সহবত শেখানো যায় না,
তো ওই সিকিউরিটি রেট্রোফিট হয় না, মানে আপনি আজকে গিয়ে একটা ফিট করতে গেলেন, দেখলেন আপনার স্ট্রাকচারে সেই টেকনোলজি সাপোর্টই করবে না। তো শুরু থেকে বেস্ট প্র্যাকটিস অ্যাডপ্ট করে ডিজাইনের মধ্যে সেটাকে অ্যাডপ্ট করে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সেই জায়গাতেই প্রত্যেকের রোল থাকবে প্লে করা, যেহেতু এটা একটা জার্নি, প্রত্যেকটা মানে ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, ডেটাবেস, কমিউনিকেশন, অ্যাক্সেস ম্যানেজমেন্ট, সব জায়গাতেই প্রত্যেকের কন্ট্রিবিউশনের জায়গা থাকবে, যার যার যা যা স্কিল রয়েছে। যিনি সফটওয়্যার টেস্ট, হ্যাঁ শুধু একটা জিনিসই আমি অ্যাড করব তথাগতকে, এবং সুশোভনও আগে এই পয়েন্টটা করেছে, হয়তো আমরা অতটা প্রায়োরিটি দিইনি। সেটা হচ্ছে একটা জিনিসই কনস্ট্যান্ট এই ফিল্ডে, সেটা হচ্ছে যে জানার ইচ্ছে। ঠিক। তো সেই মানে আত্মস্থ করা, একটু আগে আমরা বলেছি যে আপনিও বলেছেন যে সার্টিফিকেশন বা করলেই শুধু হবে না, আমি কতটা আত্মস্থ করতে পারছি। আর যেটা দিয়ে সঞ্জয় দাস শুরু করেছিলেন যে যুদ্ধ লেগে যাচ্ছে, সাইবারের ক্ষেত্রেও কিন্তু সেরকম। আমরা অনেকেই বলছি সাইবারেও আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে, তার মানে সাইবার রেঞ্জের কথা উঠে আসছে, আমরা রেড টিম ব্লু টিম এক্সারসাইজের কথা বলছি, ইনসিডেন্ট রেসপন্সের কথা বলছি। তো এই ক্ষেত্রগুলো কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। আমাদের সকলকে সচেতন থেকে কি ঘটছে চারপাশে, তার মধ্যে যদি আমি নজর রাখতে পারি, একটা সার্টিফিকেশন করাই বড় কথা নয়। এই যে আজকে আমাদের একটা কোশ্চেন উঠেছিল, এখান থেকে আমরা কি শিখলাম, এই যে হয়তো দু চারটে টার্মিনোলজি আমরা বললাম, সেগুলো তো অনেকেই এটা আগে শোনেননি। সেই টার্মিনোলজি নিয়ে তারা যদি দু চারটে জায়গায় সার্চ করেন, নিজে নিজে কিছু শেখার চেষ্টা করেন, নিজে নিজেই কিন্তু ক্ষেত্র খুলে যাবে। ইন্টারনেট ইজ এ ওয়াইড মানে ওশান, এখানে সবকিছুই অলমোস্ট আছে আর কি, যদি আমি শিখতে চাই। খুবই মনোজ্ঞ আলোচনা। আমার মনে হয় এতে আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের খুবই মানে ইন্সপায়ার করবে বিভিন্নভাবে ভাবতে। ভাবনাটাই প্রথম দরকার, যে আমরা যে আজকে ধরুন একটা সমস্যায় পড়েছি, সমস্যা থেকে এগোতে হবে, সমস্যায় তো থেমে থাকলে চলবে না। তো আমরা কিভাবে এগোবো সেটা বিষয়, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সুন্দর প্রশ্ন আমি পেয়েছি এখানে আছে, apart from staying aligned with technological transformation, which soft skill will be critical now and in the future? ইন্টারেস্টিং, এটা খুবই জরুরি বিষয়। টেকনিক্যালি আমরা অনেক কিছু বলছি, কিন্তু তার সঙ্গে কিন্তু একটা সফট স্কিল, যদিও আমাদের সুশোভন বাবু কিন্তু শুরুতে একটা সফট স্কিলের কথা বলে দিয়েছেন অলরেডি, আমি তবুও চাইবো আরেকটু আলোচনা করতে এই বিষয়ে। আমাদের মনে হয় ইট ইজ ওপেন টু দ্য ফোরাম, এনিবডি ক্যান আনসার। একটা জিনিস আমি শুরু করে দিতে পারি, যেটা হয়তো দেবকুমার এবং সুশোভন আরো এলাবোরেট করবেন, সঞ্জয় স্যারকেও দেখতে পাচ্ছি, উনিও নিশ্চয়ই কন্ট্রিবিউট করবেন, যে কমিউনিকেশন ইজ কি টু দিস পার্টিকুলার ফিল্ড। হ্যাঁ, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডপ্টেড বেস্ট সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড হিসেবে 27001-কে দেখে থাকি, সেখানেও কিন্তু কমিউনিকেশন সিকিউরিটির ওপরও স্ট্রেস দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ঠিক কি কমিউনিকেট করছি, কখন কমিউনিকেট করছি এবং কাকে কমিউনিকেট করছি, এই জিনিসগুলো, যেমন একজন আমাদের জিজ্ঞেস করেছিলেন, তিনি ম্যানেজমেন্টের কোর্স করে তার দক্ষতা আছে, তিনি কিন্তু এই পুরো এন্টার গ্যামটে কমিউনিকেশনে খুব ক্রিটিক্যাল রোল প্লে করতে পারেন। অর্থাৎ আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার চলছে, সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনি যে টুলগুলো দিয়ে কাজ করছেন, সেই টুলগুলোকে লাইসেন্সড হওয়ার খুব দরকার রয়েছে। তার লাইসেন্স কমপ্লায়েন্স কোনো একটা জায়গায় মনিটর হচ্ছে, সেখানে দেখা গেল যে কিছু ল্যাবস বেরিয়েছে। এই যে ল্যাবস, এই ল্যাবসটা যদি ঠিক সময় মতো ঠিক জায়গায় কমিউনিকেট করা হয়, তাহলে কিন্তু সেটা ইনসিডেন্ট হয় না। আমরা অনেক জায়গায় শিখি যে একটা ডিফারেন্স শেখানো হয় বিটুইন ইনসিডেন্ট অ্যান্ড উইকনেস। আমাদের কিন্তু উইকনেস সম্বন্ধে জানা দরকার, যে কোন জায়গাটায় আমাদের আমরা যে কম্পিউটিং ডিভাইস ইউজ করি, সেখানে যদি দেখা যায় যে আমাদের অ্যান্টিভাইরাসটা আপডেটেড নয়, একটা এক্সক্লেমেশন মার্ক আছে, এটাকে যদি আমি কমিউনিকেট করতে পারি, এই মেথডটার জন্য কিন্তু ভীষণ কাজে লাগতে পারে। এই সফট স্কিলটা ভীষণ ক্রিটিক্যাল হিসেবে কাজ করে এই ফিল্ডে। খুবই সুন্দর। আমাদের এবারে আমি একটু কাট শর্ট করছি, we have come to the end of the program almost. Quickly, one liner, anything from Sushovan Babu, one liner. What is the intake from this program? One liner. ইনটেকটা হচ্ছে, আমরা আজকের দিনে হিউম্যান ফায়ারওয়ালের কথা বলছি। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যই থাকবে আমরা সাইবার সাইকোলজি নিয়ে কথা বলি। সামহাও কোনোভাবে যারা পার্টিসিপেন্ট এসেছেন, তাদের মধ্যে সেই সাইবারের সম্বন্ধে তাদের ইন্টারেস্ট যদি আমরা ইগনাইট করতে পেরে থাকি, তারা এই ক্যারিয়ারে শাইন করতে পারেন। এটাই এই প্রোগ্রামের সাকসেস বলে ধরা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। দেবকুমার বাবু।
আমি জাস্ট আপনাদের ওই লাস্ট প্রশ্নে আমি একটা লাইন বলেই শেষ করব, সেটা হচ্ছে আমরা এটা জানবার চেষ্টা করলাম যে ওয়েস্ট বেঙ্গলে এর অপরচুনিটিটা কত। ব্যাপারটা আপনি ওয়েস্ট বেঙ্গলে থেকেও বিদেশের হয়ে কাজ করতে পারেন। বিদেশের যদি সাথে কাজ করেন তাহলে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে, আপনার স্পোকেন পাওয়ার প্রপারলি হতে হবে, যেটা কমিউনিকেশনেরই অঙ্গ, সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ। আমাদের তথাগত বাবু শেষ একটি শব্দ। আমাদের এটাই মাথায় রাখতে হবে, আমরা যত নিজেদের সিকিউর করতে পারবো, কালেকটিভলি আমরা আমাদের দেশকে সিকিউর করতে পারবো। এবং আমরা যে যার জায়গায় কাজ করছি, বেসিক যদি হাইজিন প্র্যাকটিসটা মেনে চলি এবং আমরা যেখানে সাফার করব আমরা যদি হেজিটেট না করি টু রেজ আওয়ার ভয়েস, তাহলেই মনে হয় আমরা অনেক বেটার একটা জায়গায় কালেকটিভলি এগিয়ে যেতে পারবো এবং এটা আমাদের সরকারকেও সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।